তো এখন চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা রেফাত ভাই আমাকে সেন্ড করেছেন। তো রেফাত ভাই একটু সেফ চলছিলেন, তো কেউ অ্যাটাক করে বসতে পারে। আগে যেখানে কাজ করেছেন সেই জায়গায় একটা ঝামেলা, রেফাত ভাইয়ের পিছু ছাড়ছে না। তো রেফাত ভাই যেখানেই যাচ্ছেন তার ছায়া পাচ্ছেন, এবং রেফাত ভাই যখনই হাঁটছেন বা তার ছায়ার মধ্যে, সেই ছায়ার কিছু একটা পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। তো তিনি একটা কাজ করতে গিয়েছিলেন, তো একটা কবর ভেঙে সেখানে একটা বোতল পেয়েছিলেন, সেই বোতলটা ভেঙে গেছিল। তো সেইটার একটা স্টোরি ক্রিয়েট করাটা দরকার নাই এখানে, আমি টানতে চাচ্ছি না। সেটা থেকে কিছু জিন ছুটেছে এবং ওই আত্মীয় সহ ওয়েট করছে রেফাত ভাইয়ের, জিনের আত্মীয় সহ। এবং ওই জিনের আত্মীয়রা অনেকদিন যাবত ওই কবরস্থানের আশেপাশে ঘোরাঘুরি করছিল যাতে বোতলটা ছুটাতে পারে। এবং কোন এক পাগল মানুষই বলা যায় যে যিনি বোতলের ভিতরে কোনাদেরকে রেখে সেই জায়গায় কবরস্থানের মাঝখানে পুঁতে রেখেছিল। যাই হোক, সিলেটে যাওয়ার পরিকল্পনা চলছে তখন, ঘটনা 1999 সালের। আমাদের যে ঘটনাগুলো আছে, আমি যা মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আমাদের ঘটনাগুলো কিন্তু দেখবেন মোস্টলি একটু পেছনের কালের ঘটনা। কারণ এখনকার দিনে যেসব ঘটনাগুলো জাহিদ ভাই শেয়ার করে তা কিন্তু দেখানো হয়, তা সবাই দেখে না, ঘটছে কিন্তু ঘটনা। তো এরপরে তাকে সিলেট যেতে হবে, এবং সিলেট যেতে হবে খুব আশ্চর্য একটা কারণে, এবং যাওয়ার পরিকল্পনা চলছিল। তো সিলেট যাওয়ার আগের দিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজে রেফাত ভাই সালাম ফিরিয়েছে। দেখতে পাচ্ছিলেন তার মা তার পাশে হাঁটু গেড়ে চুপ করে বসে আছে, যেভাবে নামাজ পড়ি আমরা সেরকম ভাবে বসে আছে। তার মার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এমন সময় তিনি দেখতে পান তার চোখ মুখ, এবং তিনি বুঝতে পারছিলেন তার পাশে আশেপাশে কেউ ঘুরছে। সালাম ফিরিয়ে দেখেন তার মা, এবং তার মায়ের পিছন বরাবর যে জানালাটা ছিল সেই জানালাতে দাপড়া দাপড়ি করছে কেন কালো একটা লোমশ শরীর, দাঁত দেখা যাচ্ছে কিন্তু চোখ মুখ দেখা যাচ্ছে না, ঘোরাঘুরি করছে। আসলে এদের এই এন্টিটিগুলোর চেহারা সুরত, যেটা জাহিদ ভাই আগে বলেছিল যে এগুলি এক্সপ্রেসেবল না, আমি রেফাত ভাইয়ের ঘটনার মধ্যে তাদের শরীরের অস্তিত্বর কোনো এক্সপ্রেসেবল আমি গঠন পাইনি। তো রেফাত ভাইয়ের বাসার প্রতিটা কর্নার প্লাস এজগুলো আপনার পিন দিয়ে পেরেক মারা আর কি, বাধা, কেউ চাইলে থুতু দিলেও সেটা ঢুকবে না এরকম আর কি। তো রেফাত ভাই বললো যে নামাজ পড়ছিলাম আর দেখছিলাম আমার টিন শেডের জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে কেউ, শিকটা ভেঙে ফেলবে, এবং জানালা বরাবর খাট, তার সাথে আমার স্ত্রী শুয়ে আছে। ওরা শিক ভেঙে ফেলার মতো অবস্থা, কিন্তু কোনো এক কারণে তারা পারছে না ভাঙতে। তো রেফাত ভাই আমল বাড়িয়ে দিল, সাথে সাথে সূরা পড়ে একটা গ্লাসে পানি নিয়ে ফু মেরে ওই জানালার দিকে ছুঁড়ে মারতেই এন্টিটিগুলো এক প্রকার তাচ্ছিলের হাসি দিয়ে পেছনে সরে যায়। তার পরের দিন রাতের বেলা সিলেট যাবেন রেফাত ভাই। তো সিলেটে যাবেন ট্রেনে করে। এবার সাথে যাবে তার এক জামাতের সাথী, তাদের এলাকার সাথী। তিনি কখন একা মুভমেন্ট করতে চাচ্ছিলেন না। তো যাবার পথে পেছনে পেছনে কিছু এন্টিটির উপস্থিতি গাছে গাছে লক্ষ্য করতে থাকেন রেফাত ভাই। বোঝা যাচ্ছিল দলটা বেশ ভারী, ওদের সংখ্যা বেশ ভারী। এবং রেফাত ভাই ওই চলন্ত ট্রেনে মুভ করতে করতে বুঝছিলেন যে গাছ টু গাছ, অথবা ট্রেনের পাশ দিয়ে যাদের সাথে চলাফেরা করছে। তো রেফাত ভাই ট্রেনের ভিতরে বসেছিলেন, তো অনেক মানুষ তো ট্রেনের ভিতরে, এত মানুষের ভিড়ে রেফাত ভাই জাস্ট বগির মাঝখান বরাবর একজন মানুষকে দেখতে পাচ্ছিলেন। হয়তো সে রূপ নিয়ে এসছে, হয়তো সেই রূপের রূপ ধারণ করে এসছে। রেফাত ভাইয়ের দিকে তাকে আঙ্গুল তুলে হাসছে, কিন্তু তাকে ভেদ করে মানুষজন যাতায়াত করছে। তো রেফাত ভাই বুঝতে পারছেন যে তিনি মানুষের রূপ ধারণ করে এসছে। তো রেফাত ভাই টার্গেট হচ্ছে যে তিনি যাবেন হচ্ছে আসলে সুনামগঞ্জ, তো সিলেটের সুনামগঞ্জে। তো রেফাত ভাই নামবে হচ্ছে সিলেট শহরে তিনি 2 দিন থাকবেন, এবং এরপরে তাকে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। তো রেফাত ভাই 2 দিন থাকবেন হচ্ছে তার এক আত্মীয়র বাসায়। তো রেফাত ভাই পৌঁছান সিলেট শহরের স্টেশনে পৌঁছান। তার আগে পৌঁছাতে সারাটা ট্রেনে তিনি ওই অবয়বকে, ওই এন্টিটিটাকে দেখতে পাচ্ছিলেন, একদম কাছেই দেখতে পাচ্ছিলেন। পাশ দিয়ে হাঁটছে, পাশ দিয়ে ঘুরছে, কিন্তু অ্যাটাক করতে পারছে না, কারণ রেফাত ভাইয়ের শরীর বন্ধ ছিল, এবং রেফাত ভাইয়ের সাথে তার 4 জন ওস্তাদ ছিল। তো রেফাত ভাই বারবার ওস্তাদদেরকে স্মরণ করছিলেন। তো ওস্তাদরা তাকে এতটুকু বিলিভ করাতে সক্ষম হয়েছিল, সবার মাঝখানে আর ওস্তাদরা আসতে পারছিল না, কারণ চারিপাশে আলো ছিল এবং কড়া আলো ছিল। তো রেফাত ভাইকে বলছিল যে তুমি টেনশন করো না, ইনশাল্লাহ কিছু হবে না।
তো যেই জিনগুলো বটল ছেড়ে তাকে বের হয়ে তাকে অ্যাটাক করতে চাচ্ছিল বটল ভেঙে, সেই জিনগুলো বেশ শক্তিশালীর অধিকারী জিন ছিল, যার কারণে রেফাত ভাই নিজেও বুঝতে পারছিল না আসলে তাদের সাথে কি করা দরকার, কি অ্যাকশনে যাওয়া দরকার। তো জাস্ট আপাতত তিনি চাইছিলেন যে তার শরীর বন্ধ করে যেতে। তো স্টেশনে পৌঁছানোর পর সকাল হয়ে যায়। তো তিনি ওখান থেকে সিলেট শহরের একটি স্থানে যান, যেখানে তিনি তার আত্মীয়ের বাসায় 2 রাত থাকবেন এরকম প্ল্যানিং ছিল। আসলে আত্মীয়র বাসা থাকা কাম, ওখানে আপনারা একটা বড় ধরনের মাজার আপনারা চেনেন, সেই মাজারও তার একটা ভিজিট করা দরকার ছিল। মাজারটা ভিজিট করবেন তিনি অন্য কারণে, যে কারণটা আপনারা চিন্তা করছেন সেই কারণে না। মাজারটার পেছনে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে তিনি যাবেন এবং সেই কবরস্থানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন, কিছু বুঝার চেষ্টা করবেন। কেন বুঝতে চাচ্ছিলেন সেই কবরস্থান ধরে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তো রেফাত ভাই সেই কবরস্থানে জানেন এবং কবরস্থানের পাশ দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটেন। ওই কবরটা একটু উঁচু ধরনের কবর, ওই কবরস্থানটা একটু উঁচু। তো তিনি কবরস্থানের ভেতরে ঢোকেন, ঢুকে বেশ কিছুক্ষণ হাঁটা চলাফেরা করেন এবং একটা গাছ তিনি দেখতে পান, যে গাছটা দেখার পর সেখান থেকে তিনি বেরিয়ে যান। সেই গাছটা জল করছিল, গাছের নিচটা দিনের বেলায় রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন, সেটা তার সাথে থাকার লোকজন দেখতে পাচ্ছিল না, বা ওখানের ভেতরে লোকজন ছিল কিন্তু তারা কেউ দেখতে পায়নি। তো রেফাত ভাই সেখান থেকে বেরিয়ে পড়েন এবং বেরিয়ে পড়ে সেখানে সিলেট শহরে 2 রাত থাকেন এবং সেখান থেকে চলে যান সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে লোক আসে তাকে নেওয়ার জন্য। তো যেই লোকজন তাদেরকে নিতে আসেন, তারা 2 জন বয়স্ক ভদ্র 2 জন লোক আর কি, তাদেরকে নিতে আসেন। তো সুনামগঞ্জে পৌঁছাবার পর তিনি ওই 2 জন ভদ্রলোককে বলেন যে ঘটনা কি, আপনারা আমাকে যে এতদিন যাবত খুঁজছিলেন, উনি রেফারেন্সেই খুঁজছিল, যে ঘটনা কি। তো তারা 2 জন বলে যে দেখেন, উনি রেস্ট টেস্ট নেওয়ার পরেই পরবর্তী সময় আপনাকে দেখেন, আপনাকে আমি আসলে ঘটনা বললে আপনি কি বলবেন জানি না, আপনাকে আসলে স্থানে নিয়ে যেতে হবে, যেই স্থানে ঘটনা ঘটছে প্রতিদিন সেইখানে নিয়ে যেতে হবে, এর আগে আপনাকে আমরা কিছু বুঝাতে পারবো না। তো রেফাত ভাই বললেন যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু দোয়া পড়তে চাই। রেফাত ভাই দোয়া পড়লেন এবং সবার শরীর বন্ধ করলেন, কারণ রেফাত ভাই বুঝতে পারছিলেন যাবার পথটা আসলে সরু হবে না, এবং তাকে ইশারা দিয়ে উস্তাদরা বুঝিয়ে দিচ্ছিল যে তুমি দোয়া পড়ে নাও, সূরা পড়ে নাও, ইশারা দিয়ে বুঝাচ্ছিল যে তুমি ইনশাআল্লাহ টেনশন করো না, তুমি সূরা পড়ে নাও এবং সাবধানে হাঁটবে, স্টেপগুলা দেবে এবং বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হবে। তো তারা বের হয়ে সেই জায়গায় বলে যে কত দূর আপনার বাসা থেকে, বলে যে হেঁটে 10 মিনিট লাগে। তো তিনি হেঁটে সেই জায়গায় যান। যাওয়ার পর দেখেন যে একটা গর্ত, কবরের মতো একটা গর্ত, সেই কবরের মধ্যে একজন শুয়ে আছেন। রিফাত ভাই আকাশ থেকে বললে এবার কি কাহিনী, এটা কোথা থেকে আসলো, কি ঘটনা। তো রিফাত ভাইয়ের ওস্তাদরা 4 কোণায় 4 জন দাঁড়িয়ে, 4 জন ছিল তো সাথে, 4 কোণায় 4 জন দাঁড়িয়ে, 4 কোণা তো আশেপাশে যেন কেউ ঢুকতে না পারে। এবং রেফাত ভাই দেখছেন যে ওস্তাদরা যে বাউন্ডারিটা দিয়ে রেখেছে তার চারিপাশ ধরে একজন ঘোরাফেরা করছে কুকুরের বেশে, বেশ বড় সাইজের একটা কুকুর আশেপাশে ঘুরছে। আপনারা যে মাঝে মধ্যে কিছু ঘটনায় কুকুরের ঘটনা শোনেন, সেগুলো কিন্তু মাঝে মধ্যে সত্য, কিছু দানব আকৃতির কুকুরের আকার ধারণ করে তারা। তো ওই কুকুরটা ঘুরছে এবং রেফাত ভাই বুঝতে পারছে যে কুকুরটা যে ঘুরছে এবং ঢুকতে চাচ্ছে ভেতরে, একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছিল ওস্তাদরা, যার ফলে ওই কুকুরটা ঢুকতে পারছিল না। সেই কুকুরটাকে শুধুমাত্র রেফাত ভাই দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না উপস্থিত। তো সবার সাথে টর্চ ছিল, হারিকেন ছিল এবং হ্যাজাক লাইট ছিল। ওই জায়গাটা একটু অন্ধকার, একটু গহীন, জঙ্গল শুরু হয়নি ওই জায়গাটা, আশেপাশে পাহাড়ি এলাকা বলতে একটু উঁচু উঁচু ঢিবি আছে। একটা লোক কবরের মতো একদম সুন্দর বক্স কবর করে কবরের ভেতর শুয়ে আছে। এই লোকের ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে খুব ছোট করে বলতে হচ্ছে, কারণ আমি বড় করে বলতে পারছি না, কারণ রেফাত ভাই কোনো ঘটনাই বড় করে বলতে চান না। রেফাত ভাই বলেন যে এই লোককে উনি যখন পায় যে উনি শুয়ে আছে এবং অন্ধকারের মধ্যে শুয়ে আছে, এটা কবরস্থানের মধ্যে না, এই কবরস্থানের বাউন্ডারি থেকে 10 হাত বাইরে তিনি একটা কবর খুঁড়ে শুয়ে আছেন, এবং এই কবর খুঁড়ে শুয়ে আছেন প্রায় 1 বছর যাবত। তার এই প্রবলেমটা এলাকার লোকজনরা কবরটা দেখতে পায়, এই কবরের ভিতরে কয়েকবার মাটি পর্যন্ত ঢেলে দেওয়া হয়েছে যাতে পরবর্তী সময় তিনি আর না যায়, এবং তিনি আবারও কবরটা সুন্দর করে ফেলেন। কিন্তু এত বয়স্ক একটা মানুষ এই কবরটা করতে পারবেন না একা একা, এবং এলাকার লোকজনরা সবাই জানেন তিনি কবরে শুয়ে থাকেন, তো এখন আর কেউ ওইগুলো ডিস্টার্ব করে না। শুরুর দিকে বেশ ডিস্টার্ব করতো লোকজন।
তো ডিস্টার্ব না করার কারণে তিনি এখন ওখানে স্বাচ্ছন্দ্যেই থাকতে পারেন। তো এই বক্স কবরের ভেতরে সে শুয়ে থাকেন এবং প্রতিদিন রাতের বেলা শুয়ে সে এখানে কি করেন সবাই কথা, মানে উনি একবার দেখেছেন যে রাতের বেলা শুয়ে এখানে কাকে যেন ডাকেন এবং তার চারিপাশে কোনো এন্টিটি ফিল করেন, কাউকে ডাকছেন এবং মৃত তার বাবা মাকে স্মরণ করছেন এই কবরের ভিতরে বসে থেকে, এবং তিনি কথা বলতে, মানে তাকে কথা বলতে পর্যন্ত দেখেছেন তার বাবা মার সাথে। তো তিনি কাকে ডাকেন, কি করেন এই কবরের ভিতরে থেকে, যার কারণে তাকে আটকে রাখা যাচ্ছিল না এবং যদি তার এগেনস্টে কথা বলা যেত তাহলে তার সমস্যা হতো। সবার আগে তার এগেনস্টে কথা তোলেন তার মা। তো তার মা বলেছিলেন যে আপনি এখানে যাবেন না। তো তিনি কবর 1 ঘন্টা মানে যখন যেদিন কবর খোঁড়া শুরু করলেন তার 5-7 দিন পরে তার মাকে তিনি ঘুমন্ত অবস্থায় এক রাতে নাকি তার মা ঘুমিয়েছিল এবং তিনি যেহেতু তাকে বাধা দিয়েছিল, তো পান সুপারি কাটার যে কাটে, যেটা সুপারি যে কাটে, সুপারি কাটার দিয়ে তার মার হাতের আঙ্গুলের 2টা পোর্শন কেটে ফেলে আঙ্গুলের সামনে, এবং কেটে সেটাকে নিয়ে এসে কবরের মাঝখানে রেখে ওইটা দেখে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করার পরিকল্পনা তার ছিল। হয়তো তিনি সফল হননি, হয়তো তিনি হয়েছেন। তো তার কাছ থেকে রেফাত ভাই কোনো ইনফরমেশন তখন পর্যন্ত পাচ্ছিল না। তার ছেলে বলছিল যে হয়তো বাবা কোনো ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিল এবং মার হাতের রক্ত শুনে রক্ত দেখে আমরা চলে আসি। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করে বাসায় নিয়ে আসা হয়, এবং আমরা কাউকে বলতেও পারছিলাম না নিজের বাবার সম্বন্ধে কিভাবে বলি, এবং সমাজে বাবার একটা ভ্যালু ছিল। আমার বাবা আমার মার হাত আঙ্গুল 2টা কেটে নিয়ে গেছে এবং সেটা নিয়ে কবরের ভেতরে রেখেছে। সেই কবর পর্যন্ত আমরা মাটি চাপা দিয়ে চেষ্টা করেছি যে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমার বাবা ফিরছিল না, কবরের ভিতরে শুয়ে থাকবে। রাত 7টা-8টা হলে তিনি কবরে চলে যায় এবং কবরে শুয়ে থাকে। ভোরবেলা তিনি নাকি ফজরের পর সুস্থ মানুষের মতো বাসায় ফেরত চলে আসে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে, কবরের মধ্যে এরকম শুয়ে থাকবে। তো রেফাত ভাই ডাকলেন যে কি ভাই, কি অবস্থা, কাহিনী কি, কোথার থেকে আসছেন? কোনো উত্তর নাই, কিচ্ছু নাই। খালি কবরের ভেতর থেকে শব্দ আসছিল, হাসির শব্দ। রেফাত ভাই মানে ওস্তাদরা বলে যে ওনারা একটা এন্টিটি ক্রিয়েট করে কবরের ভেতর থেকে হাসির শব্দ ক্রিয়েট করছে। তো ওনারা এর থেকে বেশি খবর তার ছেলেরা দিতে পারেনি। তো রেফাত বলেছে ঠিক আছে, আমি খবর নিব ঘটনা কি আসলে কোথা থেকে এসছে। তবে আমি যেটা মনে করেছিলাম, আপনাদের ঘটনা পাওয়ার পর থেকে আমি ওই জায়গায় গেছি, ওই মাজারের পাশে গেছি এবং একটা গাছ দেখেছি, সেই জায়গায় কিছু একটা জ্বলজ্বল করছিল। এবং আপনারা একটু বলবেন যে তিনি কি আসলে এরকম ব্ল্যাক ম্যাজিক আগের থেকে করতো নাকি? বলে যে না, কখনোই ব্ল্যাক ম্যাজিক করতো না। তবে ওই জায়গায় যাওয়ার পর থেকে তার মধ্যে একটা চেঞ্জেস পাওয়া যায় এবং তিনি সারাক্ষণ এইসব কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। তো বলে যে ঠিক আছে, আমি জানি না আমি কি করতে পারবো, তবে এতটুকু বলতে পারি যে আমাকে আবারও সেই জায়গায় যেতে হবে। তো রেফাত ভাই পরের দিন আবারও সেই কবরের কাছে যায়। কবরের কাছে যেয়ে দেখেন তিনি শুয়ে আছেন। তো রেফাত ভাই কবরের ভেতরে নামেন। নামার পরে রেফাত ভাই পা ধরতেই উনি বসে পড়েন কবরে 2 পা ছড়িয়ে বসে পড়েন। রেফাত ভাই বলেন যে কবরের ভেতরে রেফাত ভাইয়ের সাথে তার সাথে কথা হচ্ছে। তিনি চোখ বন্ধ অবস্থায় রেফাত ভাই উত্তর দিচ্ছেন, বলেন আপনি কেমন আছেন? রেফাত ভাই বলছে যে আপনি কোথা থেকে এসেছেন? বলে যে আপনি যেখান থেকে এসেছেন আমি সেখান থেকে এসেছি, আপনার সাথেই এসেছি। রেফাত ভাই বুঝতে বাকি রইল না যে ওনাকে যেই ব্ল্যাক ম্যাজিক করার জন্য যেসব জিনরা অ্যাটাক করেছিল, তার সাথে তিনি যেসব জিনকে ঢাকা থেকে এসেছেন সেসব জিনও জড়িয়ে রেখেছেন এবং সেসব জিনই তার মধ্যে চলে আসছে। তো রেফাত ভাই বলছেন যে আপনি আমাকে বলতে থাকেন কি হয়েছে, কিভাবে, আপনি কোথা থেকে আসছেন। আমি বুঝে গেছি আপনি আসছেন কোথা থেকে। তো রেফাত ভাইকে বলছে যে আমি সেই বটল থেকে ছুটেছি। বলে সেটা আমি জানি, এখন ওনার ভিতরে ঢুকেছেন কেন? আমি চাচ্ছি যে ওনার ভিতরে যেই জিন ছিল সে আসুক। তিনি কেন এরকম করে? বলে কি তিনি এখন থেকে এরকমই করবেন, একটা সময় তিনি কবরে মিশে যাবেন। যেভাবে কবরে তিনি শুয়ে থাকেন সেভাবে তিনি কবরে মিশে যাবেন। তো রেফাত বললেন যে সেটার জন্যই তো আমি আসছি, চেষ্টা করবো তিনি যেন কবরে না মিশতে পারেন, আপনি যেন কবরে মিশে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি ওনাকে ডিস্টার্ব করছেন, কিন্তু আমার কাছ থেকে আমার ঘটনা জানা দরকার। আপনি কেন এসেছেন এবং কোথা থেকে এসেছেন? তো তিনি কোনো উত্তর দেন না এবং উত্তর না দেওয়ার কারণে রেফাত ভাই ওই জায়গা থেকে ব্যাক করে, প্লাস 1 ঘন্টা চেষ্টা করে উত্তর বের করার জন্য, কিন্তু কোথা থেকে এসছে, কেন ওনাকে ধরে বসছে সেটার উত্তর দেয় না। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা তাদের কাছ থেকে জোরাজুরি করে সেদিন রাতের বেলা উত্তর, মানে সেরা ইনফরমেশন বা একটা ক্লু বের করে ট্রাই করেন যে তিনি ওই মাজারের পাশ দিয়ে যাবার সময় ওই কবরস্থানের ভেতরে ঢোকেন। কিসের আকর্ষণের কারণে সে কবরস্থানের ভেতরে জানে না, ওই লোক ওই কবরস্থানে ঢোকার পরে তাকে অ্যাটাক করে বসে। ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তাকে অ্যাটাক করে বসে এবং সেদিন রাতের বেলা তিনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং কোন একটা কারণে সেই মাজারটায় রাতের বেলায় গিয়েছিলেন। যাই হোক, তাকে ধরে বসে এবং সারাটা রাস্তা তিনি হেঁটে
অনেকটুকু রাস্তা কভার করে আসেন, পরে সুনামগঞ্জে তিনি আসেন আর কি। এরপর থেকে তার ঘটনা, রাত হলেই তার অবস্থা খারাপ হয়ে যায়। দিনের বেলা তাকে কেউ অ্যাটাক করে না, দিনের বেলা তিনি একদম সুস্থ। তো দিনের বেলা তাকে রাফাত ভাই জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে আসছেন, কিন্তু রেফাত ভাই তার কাছ থেকে নর্মাল অবস্থা, মনে করেন একটা সাধারণ মানুষ যেভাবে কথা বলে সেভাবে তিনি কথা বলছেন, তিনি কিছুই জানেন না। কিন্তু রাত 8টা-9টা হলেই তাকে ওই কবরে শোয়া অবস্থায় পাওয়া যায়। এবং তিনি এর আগেও কয়েকবার চেষ্টা করেছেন, এরকম তার ওয়াইফের স্ত্রীর আঙ্গুলগুলা এখানে নিয়ে রেখেছেন এবং এমনভাবে নিয়েছেন পুরো হাতের হাড় সহ, মানে আঙ্গুলের হাড় সহ তিনি ওই জায়গায় কেটে নিয়ে গেছিলেন, এবং এটা নিয়ে খুব বেশ তোলপাড় হয়েছিল, ফ্যামিলিগত তোলপাড় হয়েছিল। তো যাই হোক, রেফাত ভাই ওই উপর থেকে দাঁড়িয়ে কিছু পানি ছিটা দিয়ে চলে আসে সেখান থেকে, এবং বলে যে আপনার বাবাকে এই পানিটা খাওয়াবেন, এবং এই পানিটা হচ্ছে 7টা পুকুরের পানি বা কিছু একটা বলেছিলেন, এবং আরো কিছু জিনিসপত্র দিয়েছিলেন, বলে যে আপনার বাবাকে এটাকে খাওয়াতে হবে এবং আপনার বাবাকে বেঁধে রেখে চেষ্টা করতে হবে যে এখানে কি করা যায়। তো রেফাত ভাই তার ওস্তাদ সহ ওনাকে একবার চেষ্টা করেন বেঁধে রেখে প্রশ্ন বের করার জন্য, উত্তর বের করার জন্য এবং সলিউশন বের করার জন্য। তো উনি বলেন যে দেখো তুমি অনেক সূরা কালামের পরে তিনি বলতে রাজি হন যে ওই জায়গায় একটা জিনিস আছে, সেটাকে উঠাতে হবে এবং উঠানোর পর সেটাকে আগুনে পুড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ যতক্ষণ না পর্যন্ত ওটা উঠাই নিয়ে আসতে পারবা, তাহলে ততক্ষণ পর্যন্ত আমাকে এই অ্যাটিটিউডে থাকতে হবে, আমি এইভাবেই কবরে শুয়ে থাকবো এবং এই কবরে থেকে থেকে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদেরকে সাহায্য করব। এর মধ্যে কি কি হয়েছে রেফাত ভাই জানেন না। তো রেফাত ভাই যান সেই জায়গাটা, এটা কিন্তু কবরস্থান না, সে একটা জায়গায় যান ওই ঠিকানা অনুযায়ী, কিন্তু অনেক খোঁজার পরে ব্যর্থ হয়ে সেদিন ফেরত আসেন। তারপরের দিন আবারও যান এবং দিনের বেলা যান। দিনের বেলা জায়গাটা চারিপাশে গাছ দিয়ে ঘেরা, তিনি ওইখানে মাটি খুঁড়তে থাকেন। মাটি খুঁড়ে দেখেন যে বিশাল বড় একটা পাতিল, এই পাতিলের মধ্যে অনেকগুলো ব্যাঙ, 6টা ব্যাঙের মধ্যে 5টা মরে গেছে, একটা বেঁচে আছে। ওই একটা ব্যাঙই লাস্ট ব্যাঙ, যা সে কবরে মিশিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী সময় জানা যায় যে সেই মাজারের ভেতর থেকেই, মাজারের আশেপাশ থেকে কিছু জিন তাকে অ্যাটাক করে বসেছিল এবং তারাই তাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়েছে, এবং কোন জায়গায় ম্যাজিক করেছে সেটা বের করা যায়নি। তো ওইখান থেকে ওই পুরা ব্যাংটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং সূরা পরে পুড়িয়ে দেওয়া হয়, এবং পুরো পাতিল সহ পাতিলটাকে উল্টো করে মাটির নিচে চাপা দেওয়া হয় এবং সেই পাতিলের ভেতরে কিছু দোয়াও পরে দেওয়া হয়। তো পরবর্তী সময় তার বাবা কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতো। তো রেফাত ভাই এখান থেকে চলে আসে। ঘটনার মূল সমাপ্তির সাথে সাথে তিনি এতটুকু বলতে চান যে হয়তো তার রিকভার হতে সময় লেগেছে। প্রায় সময় তিনি কবরের পাশে যে দাঁড়িয়ে থাকতো, কবরে গিয়ে আর শুতো না। পরে এটা মাটি চাপা দিয়ে দেওয়া হয় এবং প্রায় 6 মাসে 2 বার রেফাত ভাই সেখানে যেতে হয়েছে তাকে দেখার জন্য, এবং তার মধ্যে চেঞ্জেস আস্তে আস্তে আসে। কিন্তু তারপরেও তার মধ্যে থেকে সেই চেঞ্জেসগুলো পাওয়া যায় না, যেমন তিনি খুব রকচটা হয়ে যাচ্ছিলেন আস্তে আস্তে। পরে তিনি মারাও যান, এটা মারা যান হচ্ছে অনেক পরে, স্বাভাবিক মৃত্যু ছিল, কিন্তু রকচটা হয়ে গেছিলেন। তার বাবার বয়স ছিল, ওই যেই ভাইরা তাকে সুনামগঞ্জে নিয়ে গেছিল তাদের বাবার বয়স ছিল প্রায় 72 বছর। তো ওনাকে মানে ভর করে কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। যদি কখনো সময় হয় তাহলে সেই ঘটনাগুলো জানা যাবে, তবে রেফাত ভাইয়ের কাছে মনে হচ্ছিল যে রেফাত ভাই সেই ঘটনাগুলো ক্র্যাক করে আমাদেরকে বলবেন না। তো এটা ছিল ঘটনা, এবং আপনাদের আশা করছি প্রথম ঘটনা বা আজকে ছোট ঘটনাটা ভালো লাগবে, কারণ আজকে আমি আসলে ঘটনা বলার মতো অবস্থায় নাই, সেই জন্য আপনাদের সাথে বলতে পারছি না। কারণ আপনারা সবাই আমার খালুর জন্য দোয়া করবেন, এবং আসলে যত মুরব্বী আমাদের আত্মীয় স্বজনরা থেকে মারা গেছেন তাদের সবার জন্য আপনারা সবার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। এবং সাথে সাথে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই যে যারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আছেন, একটু ভালনারেবল সিচুয়েশন বাংলাদেশে, আপনারা সবাই সাবধানে থাকবেন, আপনাদের পরিবারকে সাবধানে রাখার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর নিয়ামতের জন্য দোয়া করবেন, আপনাদের যে আল্লাহ সুস্থ রাখছে, সুস্থ রেখেছে, সেই নিয়ামতের জন্য শুকরিয়া বেশি বেশি করবেন আল্লাহর কাছে, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবেন, কারণ আমার কাছে মনে হয় আল্লাহ কোনোভাবে আমাদের উপর ক্ষুব্ধ, যার কারণে গোটা বিশ্ব আজ এখন এমন এক মৃত্যুপুরীতে অবস্থান করছে, যেটা যে কোনো সময় খুব মহামারী আকার ধারণ করতে পারে। এখনো ধারণ করেনি, চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট। তারপরও আপনাদের সবাইকে বলছি, সেফ থাকুন, ভালো থাকুন, ভৌতিকতার সাথে থাকুন। যেহেতু এখন লকডাউন চলছে বাংলাদেশে, চেষ্টা করবেন লকডাউনকে সেই সব সম্মান দেওয়ার জন্য, কারণ বাংলাদেশের লকডাউনে দেখা যায় সবাই রাস্তার মধ্যে বেরিয়ে যায়। তো আপনারা সবাই সাবধানে থাকলে বাসার মানুষজন সাবধানে থাকবে। তো আজ আমি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী এপিসোডে দেখা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে, সবচেয়ে ভয়ঙ্কর একটি এপিসোড নিয়ে আসতে যাচ্ছি। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আপনাদের প্রস্তুতি দেখতে চাই, আমি আপনাদের প্রস্তুতি দেখতে চাই গোটা ভৌতিকতা টিম।
আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, সবাই মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। আজ আমি আসছি, আমার মডারেটর শো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইব্রাহিম এবং দানিউদের আরেকটি ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন কাজী ভাই খুলনা থেকে। তিনি নিয়মিতই আমাদের দানিউদের ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, এজন্য কাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘটনায় চলে যাচ্ছি। একদিন সকালবেলা ইব্রাহিম সাহেব ঘরেই ছিলেন। হঠাৎ তার সাথে দেখা করতে একজন লোক আসে। তিনি লোকটার সাথে দেখা করেন। দেখা করার পর সেই লোকটা ইব্রাহিম সাহেবকে একটা চিরকুট দেন। তিনি বলেন যে তার এক বন্ধুর বাবা তাকে এই চিরকুটটা দিয়েছে। তিনি জিজ্ঞেস করেন তার বন্ধুর নাম। তখন সেই লোকটা বলে তার বন্ধুর নাম জিকির। নামটা শুনে ইব্রাহিম সাহেবের মনটা ভালো হয়ে যায়, কারণ এই জিকির তার মাদ্রাসার বন্ধু। তারা দুজনে খুবই ভালো বন্ধু ছিলেন। অনেকদিন তার সাথে কোনো যোগাযোগ নেই, তাই তার নামটা শুনে তার খুবই ভালো লাগে। তিনি তার হাতে থাকা সেই চিরকুটটা খুলেন। চিরকুটটা খোলার পর তিনি যেটা পড়েন, সেটা পড়ার পর তার দুই চোখ বেয়ে সমানে পানি পড়তে থাকে। লেখাটা ছিল এরকম যে জিকিরের বাবা ইব্রাহিম ভাইকে লিখেছেন এরকম যে আমার ছেলে মারা গিয়েছে, আমার ছেলের জানাজা কেউ পড়তে চাচ্ছে না। বাবা, আমি জানি তুমি আমার ছেলের খুব ভালো বন্ধু, তাই আমি বাবা হিসাবে তোমার কাছে আমি এতটুকুই চাই যে তুমি আমার ছেলের জানাজাটা অন্তত পড়িয়ে দিয়ে যাও। এই লেখাটা পড়ে ইব্রাহিম সাহেব কতক্ষণ চুপ করে বসেছিলেন। তার মাথা কাজ করছিল না যে হঠাৎ কি হলো বা কিভাবে তার বন্ধু মারা গেল, আর কেনই বা তার বন্ধুর লাশের জানাজা কেউ পড়তে চাচ্ছে না। এটা চিন্তা করে তিনি আসলে কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটাকে জিজ্ঞেস করেন যে ভাই, কি হয়েছিল? তখন সেই লোকটা বলে যে জিকির মারা গিয়েছে এবং সে আত্মহত্যা করেছে। যেটা শুনে ইব্রাহিম ভাই খুবই অবাক হন এবং খুব ব্যথিত হন, কারণ তিনি তার বন্ধুকে খুব ভালো করে চিনেন। তার বন্ধুও খুবই আল্লাহওয়ালা লোক। তার বন্ধু এক মাদ্রাসায় চাকরি করতেন। তার বন্ধুর পক্ষে এরকম কোনো কাজ করা কোনোভাবেই সম্ভব না, এটা তিনি খুব ভালো করে জানেন। তিনি লোকটাকে জিজ্ঞেস করেন যে ভাই সত্যি? সে লোকটা বলে জি। এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব তখনই রওনা হন তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। এটা বলে রাখা ভালো, তার বন্ধুর বাড়ি তার বাড়ি থেকে প্রায় 3 ঘন্টার রাস্তা। তিনি সে সময় সেই লোকটাকে সাথে করে রওনা দিয়ে দেন তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তিনি যখন তার বন্ধুর বাড়ির কাছাকাছি এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পান যে হঠাৎ একটা লোক তার সাথে সাথে আসছে। তখন তিনি জিজ্ঞেস করেন সেই লোকটাকে, ভাই আপনি কে? তখন সেই লোকটা বলে যে ভাই, আমি ওই বাড়িরই লোক, আমার নাম রিজিক। এই কথা শুনে তিনি আর কোনো কথা বলেন না, তিনি হাঁটতে থাকেন। আর তার সাথে যে লোকটা ছিল সেই লোকটা তার অনেক সামনে ছিল, তাই ওই লোকটাও দেখেনি যে ইব্রাহিম সাহেবের সাথে কেউ ছিল, বা রিজিককে সে সামনের লোকটা দেখতে পায়নি। তো তিনি রিজিককে নিয়েই বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পর তিনি দেখেন তার সাথে রিজিক নাই। তো তিনি চিন্তা করেন হয়তো অন্য কোথাও গিয়েছে। তো তিনি যখন ঘরে প্রবেশ করেন, আমরা যদি জিকিরের বাড়ির বর্ণনাটা আপনাদের দেই, সেটা অনেকটা এরকম। খুবই জরাশীর্ণ 2টা ঘর, আশেপাশে খুবই দারিদ্রতার ছাপ। ঠিক তাদের ঘরের উঠোনের মাঝখানে জিকিরের লাশটা কাফনে মোড়া। জিকিরের বাবা তার ছেলের সামনে, লাশের সামনে বসে কান্নাকাটি করছে। ইব্রাহিম সাহেব গিয়ে তার বন্ধুর লাশের সামনে গিয়ে দাঁড়ান। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। তিনি কাউকে সান্ত্বনা দেবেন সেরকম ভাষাও তার ছিল না। তিনি দেখতে পান জিকিরের মা অজ্ঞান হয়ে পড়ে আছেন তার বাড়ির দরজার সামনে, তাকে ঘিরে লোকজন। আসলে এরকম পরিস্থিতিতে কাউকে সান্ত্বনা দেওয়া আসলে কারো পক্ষে সম্ভব না। তিনি তার বন্ধুর লাশের পাশে কিছুক্ষণ বসেন। বসার পর তিনি এক মনে দোয়া পড়তে থাকেন। হঠাৎ
তার চোখের সামনে তার মনে হলো যে হঠাৎ মনে হলো একটা আগুনের শিখা তার চোখের সামনে হঠাৎ বিস্ফোরিত হলো। তিনি চমকে চোখ খুলে তাকান, তাকিয়ে দেখেন সবকিছুই আগের মতো। ইব্রাহিম সাহেব বুঝতে পারেন যে হয়তো এখানে কোনো সমস্যা আছে, কারণ তা না হলে তিনি চোখ বন্ধ অবস্থায় এই আগুনের স্ফুলিঙ্গটা দেখতেন না। তখন এক পর্যায়ে ইব্রাহিম সাহেব জিকিরের বাবাকে জিজ্ঞেস করেন যে চাচা, আসলে কি ঘটনা ঘটেছে, আমাকে একটু খুলে বলুন। তখন জিকিরের বাবা ইব্রাহিম সাহেবকে যে ঘটনাটা বলেন সেটা হচ্ছে এরকম: জিকির চাকরি করতে একটা মাদ্রাসায়, সেটা ছিল চট্টগ্রাম। তো সে 6 মাস বা 4 মাস পর পর বাড়িতে আসতো। 4 মাস আগে যখন সে বাড়িতে আসে তখন তার বাড়ির লোকজন দেখতে পায় জিকির খুবই মনমরা হয়ে আছে এবং সে একা একা থাকার চেষ্টা করতেছে। সাধারণত জিকির এরকম লোক না, তো তারা ব্যাপারটা নিয়ে ওরকম মাথা ঘামায় নাই। কিন্তু এই ঘটনার কিছুদিন আগে, 3 দিন আগে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে তার বাবাকে একটা চিঠি দেয়। চিঠিটা দিয়ে বলে যে আমার বন্ধু আসলে এই চিঠিটা তাকে দিয়েন। তখন তার বাবা তার ছেলেকে জিজ্ঞেস করে যে আসলে কেন, তুমিই তো দিতে পারো তোমার বন্ধুকে। তখন জিকির বলে যে আপনাকে যেটা করতে বললাম সেটা কইরেন, আমি যদি পারতামই তাহলে আপনাকে দিতাম না। তো এই কথা বলার পর আর তার বাবা কোনো কথা বলেন না, কিন্তু তার বাবা আসলে জানতেন না যে তার ছেলে মারা যাবে। গতকাল রাতে তার ছেলেকে পাওয়া যায় তাদের বাড়ি থেকে কিছু দূর দূরে একটা জঙ্গলে একটা আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, যেটা কোনোভাবেই সম্ভব না, তার ছেলে এরকম না। তো এরপর যখন তার ছেলেকে নিয়ে আসা হয় তখন গ্রামবাসী কেউই এই ছেলের জানাজা পড়তে যাচ্ছিল না, কারণ আত্মহত্যায় মারা যাওয়া মানুষের জানাজা লোকজন পড়তে চায় না। তো একমাত্র উপায় হচ্ছে ইব্রাহিম সাহেব। এবং ওই চিঠিটার কথা মনে পড়ে জিকিরের বাবা ইব্রাহিম সাহেবের কথা স্মরণ করেন এবং ইব্রাহিম সাহেবকে এই জানাজা পড়ার জন্য ডেকে নিয়ে আসেন। তো ইব্রাহিম সাহেব বলেন যে চাচা, আপনি চিন্তা করেন না, আল্লাহর যা করার আল্লাহ করছে। ইনশাল্লাহ আমি যখন এসেছি আমি ইনশাল্লাহ কিছু করার চেষ্টা করব। আমার কেন জানি মনে হচ্ছে আমার বন্ধু এই কাজ নিজে করে নাই, আমার বন্ধুকে দিয়ে এই কাজ করানো হয়েছে। তো তার বাবা এই কথা শুনে আরো কান্না শুরু করে দেন। তখন এক পর্যায়ে ইব্রাহিম সাহেব তার বাবাকে, মানে জিকির সাহেবের বাবাকে জিজ্ঞেস করেন, আচ্ছা চাচা, রিজিক কোথায়? রিজিককে দেখতেছি না। তখন জিকির ভাইয়ের বাবা বলেন যে রিজিক নামের তো কাউকে আমরা চিনি না। তখন ইব্রাহিম সাহেব বুঝতে পারেন আসলে রিজিক মানুষ না, সে হয়তো অন্য কিছু, যেটা ইব্রাহিম সাহেবের সাথে এসে দেখা করেছিল। তখন ইব্রাহিম সাহেব জিকির ভাইয়ের বাবাকে বলেন যে আপনার ছেলে আপনাকে যে চিঠিটা দিয়েছিল চিঠিটা আমাকে একটু দিন। তখন তার বাবা সেই চিঠিটা বের করে ইব্রাহিম সাহেবের হাতে দেন। জিকির ভাইয়ের বাবা পড়ালেখা জানতেন না, তাই তিনি চিঠি খুলে পড়েনও নাই যে কি লেখা ছিল। তো ইব্রাহিম সাহেব চিঠিটা খুলে যা পড়েন তা অনেকটা এরকম যে তার বন্ধু তাকে উদ্দেশ্য করেই লিখে গেছে যে বন্ধু, এই চিঠিটা যখন তোমার হাতে, আমি জানি না আমি বেঁচে আছি কিনা, আর যেহেতু এই চিঠিটা তোমার হাতে পড়েছে তার মানে আমি আজ বেঁচে নেই। আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই যে আমি বাঁচতে পারলাম না, আমাকে ওরা বাঁচতে দিল না, ওই শয়তান আমাকে বাঁচতে দিল না। আমি রিজিককে রেখে যাচ্ছি, রিজিক তোমাকে সব বলবে। বন্ধু, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার কাছে দৌড়ে চলে যেতাম, আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারতা, আমি শয়তানের সাথে পেরে উঠলাম না। তুমি আমার ফ্যামিলিকে রক্ষা করো, তুমি রিজিককে রক্ষা করো। আমি জানি এই শয়তান আমাকে মেরে শান্ত হবে না, এই শয়তান আমার ফ্যামিলির উপরও ক্ষতি করার চেষ্টা করবে, তুমি আমার ফ্যামিলিকে দেখো। এই কথা পড়ার পর ইব্রাহিম সাহেব বুঝে ফেলেন যে আসলে এই সমস্যা কোনো স্বাভাবিক সমস্যা না, খুব অস্বাভাবিক কিছু কিছুদিন যাবৎ হয়তো জিকিরের সাথে হচ্ছে বা তার ফ্যামিলির সাথে হচ্ছে। তিনি এটা শেষ দেখে ছাড়বেন এটা তিনি চিন্তা করেন, যেহেতু তার বন্ধু তাকে উদ্দেশ্য করে লিখে গেছে যে এই সমস্যাটার একটা সমাধান করতে। তিনি এই সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর। তো এক পর্যায়ে ইব্রাহিম সাহেব জিকির ভাইয়ের বাবাকে বলেন যে চাচা,
আচ্ছা, যা করার আমরা পরে করব, এখন আমরা এই লাশটা জানাজার ব্যবস্থা করি। তো তখন মাগরিবের আজান হয়ে গেছে, সবাই নামাজ পড়ে জানাজায় দাঁড়ালো। জানাজায় লোক সংখ্যা ছিল মাত্র 5 জন। জানাজা পড়াবার পর 4 জন লোক মিলে জিকিরের লাশের খাটিয়া নিয়ে চলে যায় তাদের পূর্বের স্থানে, যেখানে তারা আগে একটা কবর খুঁড়ে রেখেছিল। সে কবর ছিল তাদের যে গ্রামের কবর তার থেকে ভিন্ন আরেক জায়গায়। গ্রামবাসী জিকিরকে তাদের কবরস্থানে কবর দিতে দেয়নি। তারা জিকিরের লাশ তাদের কবরস্থানে ঢুকাবে না, সাফ বলে দিয়েছে। তাই জিকিরের বাবা তার ছেলের জন্য আরেকটা জায়গায় কবর খুঁড়ে গেছেন। তো তারা যখন লাশের খাটিয়া নিয়ে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালো, তারা দেখতে পায় সেই কবরের ভেতর কে জানি মাটি ঢেলে কবর প্রায় সমান করে দিয়েছে। এটা দেখে আসলে সবাই খুব ব্যথিত হয়। সবাই মনে করে হয়তো এলাকার লোকজনই কেউ খবর পেয়ে এই কাজ করেছে। তো তারা সেখানে লাশটা নামিয়ে রেখে আবার সেই কবর খোঁড়া শুরু করে। 1.5 ঘন্টা পর তারা কবর খোঁড়া শেষ করে এবং সে সব যথারীতি জিকিরের লাশ দাফন করে সেখানে কিছুক্ষণ দোয়া পড়ে দাঁড়িয়ে থাকে। তখন ইব্রাহিম সাহেব জিকিরের বাবাকে বলেন যে আপনারা চলে যান, আমি কিছুক্ষণ এখানে একা দাঁড়িয়ে থাকবো। জিকিরের বাবা বলেন যে না বাবা, চলো আমরা বাসায় চলে যাই। কিন্তু ইব্রাহিম সাহেব রাজি হন না। তিনি সবাইকে পাঠিয়ে দিয়ে নিজে এক মনে কিছুক্ষণ তার বন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে থাকেন। এরপর হাঁটেন। 40 কদম দেওয়ার পর তিনি একটা জায়গায় গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে তার বন্ধুর কবরের দিকে তাকিয়ে থাকেন। তার মাথায় অনেক কিছু ঘুরছিল যে কি হলো, কিভাবে হলো, আমার এই বন্ধুর দশা কে এরকম করলো। তিনি এটা শেষ দেখতে যাচ্ছিলেন। তিনি একটা গাছে হেলান দিয়ে বসে পড়েন। হঠাৎ হয়তো তিনি ক্লান্ত ছিলেন বা চিন্তাগ্রস্ত ছিলেন বা কোনো একটা কারণই হোক, হঠাৎ তার চোখ লেগে যায়। হঠাৎ সে শুনতে পায় তার কানের সামনে কেউ বলছে, হুজুর উঠেন, হুজুর এখানে থাকেন না, উঠেন। ইমাম সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি তাকিয়ে আশেপাশে কাউকে দেখতে পান না, কিন্তু তিনি বুঝতে পারেন এটা রিজিক, যে তার সাথে জিকিরের বাড়ির সামনে দেখা করেছিল। তিনি মনে মনে 3 বার ডাক দেন, রিজিক, রিজিক, রিজিক। ঠিক তখনই একটা গাছের পেছন থেকে একটা অবয়ব সামনে এসে দাঁড়ায়। তিনি দেখতে পান এটা সেই রিজিক। তখন ইব্রাহিম সাহেব রিজিককে বলেন যে আমি বুঝতে পেরেছি যে তুমি মানব জাতির কেউ না, তুমি জিন জাতির কেউ। আচ্ছা, আমার বন্ধু চিঠিতে লিখে গেছে তোমার কথা, তুমি সব জানো। তোমার কাছে আমার রিকোয়েস্ট যে তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলো। তখন রিজিক যে ঘটনাটা আসলে ইব্রাহিম সাহেবকে বলে, সেটা শুনে ইব্রাহিম সাহেব রাগে কাঁপতে থাকেন। আমরা ঘটনাটা বলি আপনাদের। ঘটনাটা এরকম, এই জিকির সাহেব যেই মাদ্রাসায় চাকরি করতেন, সেই মাদ্রাসায় অনেক ছেলেপেলে ছিল। বেশিরভাগ ছেলেপেলে ছিল এতিম এবং তাদের বয়স 8-9 বছর বা 10 বছরের কাছাকাছি। একদিন তিনি শুনতে পান তার এলাকায়, তার মাদ্রাসার এক ছেলের মা মারা গেছে। তিনি এই ছেলেটা সম্পর্কে জানতেন। এই ছেলেটার বাবা নেই, এই ছেলেটার মা মানুষের বাড়িতে কাজ করে তার ছেলেকে মাদ্রাসায় পড়াতো। তো এই ছেলের মা যখন মারা গেছে, তখন এই খবরটাতে আসলে জিকির সাহেবকে অনেক ব্যথিত করে। তিনি সেই ছেলেটাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গিয়ে দেখেন সেই ছেলেটার মা লাশ পড়ে আছে তার বাড়ির উঠোনে এবং তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। দাফন কাফনের ব্যবস্থা করারও কেউ নাই। তখন যখন জিকির সাহেব সেই লাশটার কাছাকাছি গিয়ে দাঁড়ান, তখন তিনি দেখতে পান সেই মহিলাটার শরীরে অস্বাভাবিক কিছু দাগ, যেই দাগ আসলে কোনোভাবে সম্ভব না কোনো সুস্থ মানুষের শরীরে থাকা। এবং সেই ছেলেটার মার শরীরটা কেমন জানি রক্তশূন্য। তিনি বুঝতে পারেন এখানে কোনো খারাপ কিছু আছে বা কোনো ঘটনা এই মহিলাটার সাথে ঘটেছে। তখন সেই জিকির সাহেব সেই মহিলাটার দাফন কাফনের ব্যবস্থা করেন। ব্যবস্থা করার পর তিনি তার মাদ্রাসায় সেই ছেলেটাকে নিয়ে চলে আসেন। আর এই রিজিক যে ছিল, সে ছিল সেই জিকির ভাইয়ের বা জিকির সাহেবের
খুবই কাছাকাছি একজন জিন। এই রিজিক জিকির ভাইকে অনেকভাবেই সাহায্য করতেন। তো তিনি সেই মাদ্রাসায় গিয়ে ছেলেটাকে নিয়ে যখন পৌঁছালেন, তখন তিনি সেই রিজিককে ডাকেন। ডাকার পর জিজ্ঞেস করেন, আসলে কি হয়েছিল সেই মহিলার সাথে, তুমি কি বলতে পারো? তখন রিজিক জিকির ভাইকে যে ঘটনাটা জানায় সেটা হচ্ছে এরকম: এই মহিলা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির এক লোক কালো জাদু করত। সে তার ক্ষমতা বাড়াবার জন্য তার একটা ভোগের দরকার ছিল, যে সে যেই শয়তানের উপাসনা করত তাকে ভোগ দেওয়ার দরকার ছিল। সেই নরপিশাচ এই মহিলাকেই সেই শয়তানের ভোগ হিসেবে দেয়। এই মহিলাকে অনেক যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। 3 দিন তাকে বন্দি করে রাখা হয়েছিল একটা ঘরে। এরপর এই মহিলাটার মৃত্যু হয়। এটা শুনে জিকির ভাই খুব রেগে যান, কারণ একমাত্র ওই শয়তানের এই লোভ চরিতার্থ করার জন্য একটা ছেলে তার সারা জীবনের জন্য এতিম হয়ে গেল। তিনি চিন্তা করেন তিনি এটার একটা ব্যবস্থা নেবেন। তখন রিজিক জাকিরকে অনেকভাবে মানা করে যে আপনি এই কাজ করেন না, এই কাজে যেন না। কিন্তু জিকির বদ্ধপরিকর ছিল এই কাজ করার। তিনি এই শয়তানের শেষ দেখতে চেয়েছিলেন, যে এই ছেলেটাকে এতিম করেছিল। ছেলেটাকে জিকির যখনই দেখতো তখন তার শরীরের ভিতর সে ক্রোধ দানা বেঁধে উঠত। তিনি জিকির একদিন রিজিককে বলে যে চলো আজকেই আমরা সেখানে যাব, গিয়ে আমি এটার পরিণাম দেখে ছাড়ব। তো রিজিক তাকে আবারও মানা করে, কিন্তু জিকির রাজি হয় না। তিনি রিজিককে বলে যে তুমি আমার সাথে থাকলে থাকো, না হলে নাই, আমি একাই যাব সেই জায়গায়। তখন এক পর্যায়ে রিজিক দেখতে পায় যে জিকিরকে কোনোভাবেই থামানো সম্ভব না। তখন সে তার সাথে যায়। জিকির সেই মহিলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সে একটা লাল সুতা দিয়ে তার ঘরটা বেঁধে ফেলে এবং সে ঘরের ভেতর প্রবেশ করে সে সেই শয়তানকে আহ্বান শুরু করে যে কে তুই এই মহিলার জীবনটা কেড়ে নিলি আর একটা শিশুকে এতিম করে ফেললি, তুই তোর পরিচয় দে। তখন হঠাৎ জিকির শুনতে পায় তার চারপাশে হাসির আওয়াজ। অদ্ভুত সেই হাসি, জিকিরের কানে তালা লেগে যায় সেই হাসির আওয়াজে। ঠিক তখনই জিকির শুনতে পায় গমগমে গলায় কেউ বলছে, কিরে, কেউ তো তার প্রেমিকাকেও এভাবে ডাকে না, তুই আমাকে যেভাবে ডাকছিস এতে তো মনে হচ্ছে তুই আমার খুব কাছের, কে তুই? তখন জিকির বলে যে আমি তোর জম, আল্লাহর কসম যে আমি তোর শেষ দেখে ছাড়ব। তখন সেই শয়তানটা বা সেই অবয়বটা বলতে শুরু করে যে আমাকে আটকাবার ক্ষমতা তোর নেই, আর সাথে করে যে পুচকেটাকে নিয়ে এসেছিস সে তো কিছুই করতে পারবে না, সে শুধু তাকিয়ে ফেল করে দেখবে আমার খেলা। তখন জিকির বলে ওঠে যে আচ্ছা, যদি সেটাই হয় তাহলে তুই এই ঘর থেকে বের হয়ে দেখা। তখন সবকিছু চুপচাপ। হঠাৎ একটা ক্রোধের চিৎকার ভেসে আসলো চারপাশ থেকে। কেউ জানি খুব জোরে চিৎকার করছে, আর্তনাদ করছে রাগে। তখন সেই অবয়বটা বা সেই শয়তানটা জিকিরকে বলে, তুই কি করেছিস? আমি কেন বের হতে পারছি না এই ঘর থেকে? তখন জিকির বলে যে আল্লাহর কালামের ক্ষমতা কতটুকু তুই দেখেছিস? তুই তো আমাকে গোনায় ধরলি না, কিন্তু এখন আমি তোকে বোতলবন্দি করব। এই কথা বলে জিকির তার বিভিন্ন রিচুয়াল শুরু করে এবং এক পর্যায়ে সেই অবয়বটাকে বা সেই এন্টিটিটাকে সে তার বোতলে বন্দি করে। সে যখন ঘর থেকে বের হয় তখন রিজিক চলে আসে জিকিরের সাথে, বলে যে আপনি যে কাজটা করেছেন সেই কাজটা খুবই ভয়াবহ কাজ, আপনি এই বোতলটা আমাকে দিয়ে দেন। তো তখন জিকির রিজিককে বলে যে না, আমি তোমাকে দিব না, এর একটা শেষ আমি করব, আমার রাগ এখনো কমেনি, তুমি চলে যাও। এই কথা বলে জিকির রিজিককে পাঠিয়ে দেয়। তো রিজিক যখন পরের দিন আসে তখন সে শুনতে পায় জিকির সেই জিনটাকে বোতলের ভেতরই মেরে ফেলেছে।
এটা শুনে রিজিক বুঝতে পারে যে এই কাজটা জিকির খুব খারাপ করেছে। সে জিকিরকে সতর্ক করে, কিন্তু জিকির কোনো কিছুতেই মাথা কামায় না। হঠাৎ কিছুদিন পর থেকেই জিকিরের ভেতর অস্বাভাবিক ব্যাপার স্যাপার লক্ষ্য করে রিজিক। সে দেখতে পায় জিকির প্রায়ই একা একা কথা বলছে। যখন রিজিক তাকে জিজ্ঞেস করে তখন জিকির কোনো কথা বলে না। একদিন হঠাৎ জিকির বলে ওঠে রিজিককে যে আমি তো সমস্যায় পড়ে গেলাম। তখন রিজিক জিজ্ঞেস করে কি সমস্যা? বলে আমি কয়েকদিন যাবৎ খুব খারাপ ধরনের স্বপ্ন দেখছি এবং আমাকে বোধহয় কেউ মায়ায় বেঁধে ফেলছে। কিরকম? রিজিক জিজ্ঞেস করে। তখন জিকির বলে আমি সেদিন ঘুমের মধ্যে দেখলাম যে আমার বাবা মাকে কে জানি কেটে টুকরো টুকরো করে ফেলছে। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। উঠে গিয়ে দেখতে পাই সব কিছু ঠিকঠাক। হঠাৎ আমি একটু বাতাসের জন্য, একটু শান্ত সতেজ বাতাসের জন্য ঘর থেকে বের হই। বের হওয়ার পরই আমার সামনের দৃশ্যপট পাল্টিয়ে যায়। আমি দেখতে পাই আমি আমার বাড়ির সামনে। আমি হেঁটে বাড়ির ভেতর ঢুকে দেখতে পাই যে আমার বাবা আমার মাকে কেটে টুকরো টুকরো করে ফেলছেন। এবং আমি যখন আমার বাবাকে ধরতে যাই তখন আমার বাবা তার নিজের গলায় নিজে কোপ বসিয়ে দেন। আমি বুঝতে পারছি যে আমি মায়ায় আটকিয়ে গেছি। আমি কি করব বুঝতে পারছি না। এর কিছুদিন পরই জিকির চলে যায় তার বাড়িতে। রিজিকের আসলে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। সে শুধু দেখছিলই তার খুব প্রিয় একজন মানুষ কিভাবে কাতরাচ্ছে। এভাবে হঠাৎ করেই সে জিকির আত্মহত্যা করে, যেটা লোকজন বলে, কিন্তু আসলে সেই শয়তানটাই জিকিরকে মেরে ফেলেছে। কিন্তু কে এই শয়তান? এই শয়তানকে রিজিক চেনে না, কারণ এই শয়তানের যে ক্ষমতা তা অনেক। তাই রিজিক এই শয়তানের খবর বের করতে পারে নাই এখন পর্যন্ত। রিজিকের বলাই ঘটনা শুনে ইব্রাহিম সাহেব খুবই ব্যথিত হন এবং তিনি নিজের ভেতরেও এক ধরনের ক্রোধ লক্ষ্য করেন এবং তার ভেতর এইটা বদ্ধপরিকর হয় যে তিনি তার বন্ধুর এই করুণ পরিণতির শেষ দেখে ছাড়বেন। তিনি রিজিককে বলেন তুমি চলে যাও, আমি আমার বন্ধুর এই মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। তখন রিজিক ইব্রাহিম সাহেবকে বলে যে আপনিও কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে যাচ্ছেন। আপনার বন্ধুও যেই ভুলটা করেছে আপনিও কিন্তু সেই ভুলের দিকেই পা বাড়াচ্ছেন। আপনি দয়া করে এই কাজ কইরেন না। তখন ইব্রাহিম সাহেব রিজিককে বলে যে তুমি হয়তো আমার বন্ধুর লিখে যাওয়া কথাগুলো বোঝোনি। সে তার এই করুণ পরিণতির প্রতিশোধ চায়, সেজন্যই কিন্তু সে আমাকে ডেকেছে এবং আমি আমার বন্ধুর কথা রাখবো। তুমি চলে যাও। এই কথা বলে ইব্রাহিম সাহেব হাঁটতে হাঁটতে চলে আসেন জিকিরের বাড়িতে। তিনি তার বাবা মাকে বলেন যে আপনার ছেলে আত্মহত্যা করেনি, আপনার ছেলেকে মারা হয়েছে। আমি এর শেষ করে দিয়ে যাব, তা না হলে আপনাদের ফ্যামিলির উপর খুবই বিপদ। এই কথা বলে সেই দিনের মতো ইব্রাহিম সাহেব জিকিরদের বাড়িতে থেকে যান। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পর তিনি তার বন্ধুকে স্মরণ করেন এবং চলে আসে দানিউদ। দানিউদ এসে জিজ্ঞেস করে কি হলো বন্ধু, তোমার মন খারাপ কেন? আমি জানি কেন মন খারাপ। তখন ইব্রাহিম সাহেব বলে আমি জানি তুমি জানো আমার কি হয়েছে, আমার কি সমস্যা, আমি কি চাই, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। তখন দানিউদ ইব্রাহিমকে বলে যে তুমি যে কাজ করতে চাচ্ছ তাকে তুমি আসলেই করতে চাচ্ছ? তখন ইব্রাহিম বলে যে হ্যাঁ। তখন দানিউদ বলে ঠিক আছে, তুমি যেহেতু করতে চাচ্ছ তোমার বন্ধুর জন্য, সেক্ষেত্রে আমিও আমার বন্ধুকে হেল্প করব। আজকে আমি চলে যাচ্ছি, কালকে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় যাওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার যাওয়া ঠিক হবে না। সেখানে তুমি গেলেই ভালো হবে এবং তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজ করলেই একমাত্র এই শয়তানকে কাবু করা সম্ভব। এই কথা বলে দানিউদ চলে যায়। পরদিন সকালবেলা ইব্রাহিম সাহেব ফজর নামাজের পর বসেছিলেন এবং চিন্তা করছিলেন যে কিভাবে তিনি এই শয়তানকে শায়েস্তা করবেন। ঠিক তখনই দানিউদ এসে পৌঁছায়
দানিউদ এসে ইব্রাহিম সাহেবকে বলে চলো। তখন ইব্রাহিম সাহেব তার বন্ধুর সাথে হাঁটা ধরেন। হঠাৎ তিনি দেখতে পান তার আশেপাশের দৃশ্যপট পাল্টিয়ে গেছে। তিনি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন এবং তার চারপাশটা অন্ধকার। দানিউদ তার সাথেই দাঁড়ানো, তাই ইব্রাহিম সাহেবের ভয় হচ্ছিল না। তখন দানিউদ ইব্রাহিমকে বলে যে বন্ধু, তোমাকে এই নদীটা পার হয়ে ওই পারে যেতে হবে। ওই পারে গিয়ে কিছুক্ষণ হাঁটার পর তুমি দেখতে পাবে একটা বট গাছের নিচে একটা বুড়ি বসে সুতো পাকাচ্ছে। তুমি সেই বুড়ির কাছ থেকে এই সুতোটা নিয়ে আসবে। তুমি যদি এই সুতোটা নিয়ে আসতে পারো, একমাত্র সেক্ষেত্রেই আমাদের ওই শয়তানকে পরাজিত করা সম্ভব। তো এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব বলেন যে অবশ্যই আমি এই কাজ করব। তখন দানিউদ বলে যে তুমি এই কাজ আগেও করছো এবং তুমি জানো যে এইসব কাজ করতে গেলে কি কি সমস্যা হয়। অতএব আমি জানি তুমি পারবে, তারপরও বন্ধু হিসাবে তোমাকে আমি সতর্ক করে দিলাম। তুমি আবারও চিন্তা করো তুমি এই কাজ করবে কিনা। তো ইব্রাহিম সাহেব বদ্ধপরিকর ছিলেন, তিনি করবেনই, তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ তিনি নেবেন। তিনি বলেন দানিউদকে তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। সেই নদীর পাড়েই একটা নৌকো বাঁধা ছিল। তিনি সেই নৌকো করে সে নদী পার হওয়া শুরু করেন। তিনি যখন নদীর মাঝপথে হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তার নৌকাটা কিভাবে জানি একটু দুলছে, একটু অস্বাভাবিকভাবে দুলছে। হঠাৎ কে যেন লাফ দিয়ে তার নৌকার উপর এসে বসলো। তিনি দেখতে পান সেটা মানুষ না, সেটা একটা অদ্ভুত আকৃতির জন্তু, যার হাত পা চারটা এবং তার মুখটা সাপের মতো। এবং সে ইব্রাহিম সাহেবের গায়ের উপর পড়ে তাকে নিয়ে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর ইব্রাহিম সাহেব তলিয়ে যাচ্ছিলেন। তলিয়ে যাওয়ার এক পর্যায়ে তিনি বিভিন্ন সূরা পড়া শুরু করেন মনে মনে, এবং এক পর্যায়ে তিনি দেখেন তাকে সেই অবয়বটা ছেড়ে দিয়েছে। তিনি কোনোভাবে সাঁতরিয়ে আবার সেই নৌকায় ওঠেন। তিনি কোনোভাবে সেই নৌকাটা ওই নদীর ওপারে নিয়ে যান। ওপারে নিয়ে যখন তিনি নামেন, তিনি দেখতে পান তার চারপাশে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে এবং হঠাৎ কিছু বিশাল আকৃতির শেয়াল তাকে ঘিরে ধরল। তিনি তার পকেট থেকে সেই দানিউদের দেওয়া লাঠিটা বের করেন। লাঠিটা বের করার সাথে সাথেই ম্যাজিকের মতো সেই শেয়ালগুলো ভ্যানিশ হয়ে যায়। ইব্রাহিম সাহেব সামনে এগোতে থাকেন। হঠাৎ কে যেন তিনি দেখতে পান একটা মৃতদেহ তার চোখের সামনে, তার ঠিক মাথার সামনে এসে ঝুলে পড়ল। তিনি আবার চোখ বন্ধ করে দোয়া পড়লেন এবং সাথে সাথে সেই মৃতদেহটা গায়েব। তিনি এগিয়ে গেলেন এবং এগিয়ে যাওয়ার পর দানিউদের বলে দেওয়া কথা অনুযায়ী তিনি দেখতে পান সে একটা বুড়ি বসে আছে একটা বট গাছের নিচে এবং বুড়িটার হাতে কিছু সুতো। তিনি বুড়িটাকে জিজ্ঞেস একটা সালাম দেন। সালাম দেওয়ার পর সেই বুড়ি সেই সালামের উত্তর দেয় এবং সেই বুড়ি বলে যে তোর তো বেজায় সাহস, তোর নিজের সাহসই অনেক এবং তোর সাথে যিনি আছেন তার তো অনেক ক্ষমতা, কিন্তু তারপরও তোর সাথে যিনি আছেন তার ক্ষমতা থাকার পরও তুই যে এত কষ্ট করে এই জায়গায় এসেছিস, তোর ইমানের পরীক্ষা দিয়েছিস, তার জন্য আমি আসলে তোকে এই সুতো দিতে বাধ্য। নিয়ে যায় এই সুতো এবং ওই শয়তানকে বধ কর। এই কথা বলার পর সেই বুড়ি ইব্রাহিম সাহেবের হাতে সেই সুতোটা দেন। ইব্রাহিম সাহেব সেই সুতো নিয়ে আবার সেই নৌকায় করে ওই পারে এসে পৌঁছে যখন নৌকা থেকে নামেন, ঠিক তখনই তিনি দেখতে পান তিনি জিকিরের বাড়ির সামনে এবং তার সামনে দানিউদ দাঁড়ানো। দানিউদ বলে যে তুমি কঠিন কাজটা করে ফেলেছো, এরপর বাকি কাজ আমার, এই সুতোটা আমাকে দাও। তো তখন ইব্রাহিম সাহেব সেই সুতোটা দানিউদকে দিল এবং দানিউদ বলল যে আজকে মাগরিবের নামাজের পর তুমি তোমার বন্ধুর কবরের সামনে আসবা, সেখানেই আমরা সেই শয়তানকে ধরব এবং তোমার সাথে করে সেই রিজিককে নিয়ে আসবা, ওকে দরকার। তো যেই কথা সেই কাজ। ইব্রাহিম সাহেব মাগরিবের নামাজের পর রিজিককে মনে মনে স্মরণ করেন এবং রিজিক চলে আসে। চলে আসার পর ইব্রাহিম সাহেব রিজিককে বলে যে রিজিক, আজকেই সেই দিন, আজকেই আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেব, তুমি চলো। রিজিক তখনও ইব্রাহিম সাহেবকে মানা করছিল যে হুজুর আপনি যায়েন না, আপনার ভালো হবে না। তখন ইব্রাহিম সাহেব রিজিককে বলে তুমি আমাকে চেনো, আমার বন্ধুকে চেনো না, অতএব চলো।
তখন রিজিক আর কোনো কথা বলে না। তিনি সেই ইব্রাহিম সাহেবের সাথে করে সেই জিকির ভাইয়ের কবরের সামনে গিয়ে দাঁড়ান। একটু দূরে দাঁড়িয়ে ইব্রাহিম সাহেব দানিউদের বলে দেওয়া কথা অনুযায়ী বিভিন্ন সূরা পড়েন, জমজমের পানি দিয়ে নিজের শরীরকে পবিত্র করেন ছিটিয়ে। এরপর তিনি সেই শয়তানকে আহ্বান করেন। তিনি যখন শয়তানকে ডাকছিলেন তখন চারপাশে মনে হচ্ছিল ঝড় শুরু হয়েছে, চারপাশের গাছপালা সবকিছু ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। চারপাশে একটা বিকট হাসি দিয়ে চলে আসে সেই অবয়ব, এসে জিজ্ঞেস করে ইব্রাহিমকে যে, কিরে, তোরও তো দেখি মরার খুব শখ, বন্ধুর পাশে শুতে চাস? খুঁড়ে দেবো আর একটা কবর? সমস্যা নেই, আজকেই শুতে পারবি। তোর সাহস দেখে তো আমি চমৎকৃত হলাম। আর পাশে করে সাথে করে যেই পুচকেটাকে নিয়ে এসেছিস তার জন্য তোকে ধন্যবাদ। তোদের দুইটাকে যে এক জায়গায় পাবো তা আমি চিন্তা করি নাই, তুই আমার কাজটা সহজ করে দিলি। এই কথা বলার পর ইব্রাহিম সাহেব সেই অবয়বটাকে বলে যে, তোর আজকে শেষ দিন, জীবনে যত গুনাহ করেছিস, পাপ করেছিস, তার প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। তুই কে? তুই কেন আমার এই বন্ধুকে মারলি? তখন সেই অবয়বটা বলে যে, ও আমার ভাইকে বোতলবন্দি করে এবং আমার সেই ভাইকে সেই বোতলের ভেতর মেরে ফেলে। আমি এর প্রতিশোধ নিব না? তোর ভাইকে যদি কেউ মারে তুই কি তার প্রতিশোধ নিবি না? তখন ইব্রাহিম সাহেব বলেন যে, না, আমার ভাই যদি কোনো খারাপ কাজ করে থাকে তখন আমি আমার ভাইকে কোনো সময় সাপোর্ট করব না। তখন সেই অবয়বটা বলে ওঠে যে, খারাপ ভালো কি তোর কাছে শিখতে হবে আমার? তুই নগণ্য একটা মানুষ, তুই আমার ক্ষমতা জানিস? ঠিক তখনই ইব্রাহিম তার পকেট থেকে দানিউদের দেওয়া লাঠিটা বের করলো। লাঠিটা বের করার পরই সেই অবয়বটা কেমন জানি কেঁপে উঠল। সে বলল ইব্রাহিমকে, তোকে এই লাঠি কে দিয়েছে? তুই এই লাঠি কই পেলি? তখন ইব্রাহিম সাহেব সে অবয়বটাকে বলে, জানতে চাস না দেখতে চাস? তখন সে অবয়বটা কিছু বলছিল না, সে একটা ব্যথার মতো একটা গঙ্গানির আওয়াজ করছিল, যেটাতে রিজিক খুবই ভয় পেয়ে যায়। সে ইব্রাহিম সাহেবকে বলে যে, আপনি এই লাঠি কই পেয়েছেন? রিজিকও খুব অবাক যে ইব্রাহিম সাহেবের কাছে এই লাঠি কোত্থেকে আসলো। তখন ইব্রাহিম সাহেব একটা সূরা পড়েন এবং লাঠিটা এক হাতে ধরে তার বন্ধুকে ডাকেন, দানিউদ, দানিউদ। ঠিক সে সময় একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা আওয়াজ হলো। ঠিক চলে আসলো ইব্রাহিমের বন্ধু দানিউদ। দানিউদকে দেখা মাত্রই রিজিক হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার বাদশা। তখন সে অবয়বটা চিৎকার করতে থাকে, সে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে ইব্রাহিম সাহেবের কাছে। ঠিক তখনই দানিউদ সেই বুড়ির দেওয়া সুতাটা সে অবয়বের গলায় ছুঁড়ে মারে এবং একটা হ্যাঁচকা টান দেয়। যে হ্যাঁচকা টানে সে অবয়বটার শরীর ছায়ের মতো চারিদিকে ভেসে উড়ে চলে যায়। তখন দানিউদ বলে যে, তোমার সমস্যার সমাধান আমি করে দিয়েছি। তুমি তোমার বন্ধুর ফ্যামিলিকে গিয়ে বলতে পারো যে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে এবং তাদের আর কোনো সমস্যা হবে না। এই কথা শোনার পর ইব্রাহিম সাহেব খুশিতে কেঁদে দেন এবং তিনি জিকির ভাইয়ের ফ্যামিলির কাছে গিয়ে সবকিছু খুলে বলেন। এটাই ছিল গাজী ভাইয়ের পাঠানো দানিউদ আর ইব্রাহিমের আরেকটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি সামনেও আমরা দানিউদের আরও কিছু ঘটনা আপনাদের জন্য নিয়ে আসব। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আমার পরিচয় গোপন রাখতে চাই ভাইয়া। আজ যে ঘটনাটি আপনাদের কাছে পাঠাচ্ছি এটা আমাদের এলাকার বহু মানুষের জানা একটি ঘটনা। আমি ঘটনাটির শুরু থেকে শেষ পর্যন্ত নিজের চোখে দেখিনি, কারণ তখন আমার বয়স খুবই কম ছিল। তবে আমার বাবা, দাদা, চাচা এবং গ্রামের প্রবীণ অনেক মানুষ, তাদের মুখে এতবার শুনেছি যে মনে হয়
যেন ঘটনাগুলো আমি নিজেই দেখেছি। ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের। আমাদের গ্রামের নাম উল্লেখ করতে চাই না আমি, তবে গ্রামটি ছিল খুবই নির্জন এবং চারপাশে অনেক ধান ক্ষেত, বিল, ঝোপঝাড় আর পুরনো কিছু গাছপালায় ভরা। গ্রামের পশ্চিম পাশে একটি বিশাল বটগাছ ছিল। গাছটির বয়স কেউ জানতো না। গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকেরাও বলতেন তাদের জন্মের আগেও নাকি সেই গাছটি তারা দেখেছে। বটগাছটির পাশেই ছিল একটা পুরনো কবরস্থান। বহু বছর আগে সেখানে গ্রামের মানুষদের দাফন করা হতো। পরে নতুন কবরস্থান হওয়ায় জায়গাটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়, কিন্তু কবরগুলো রয়ে যায় সেই আগের। বড় বড় ঘাস, লতাপাতা আর ঝোপে ঢেকে গিয়েছিল সব কিছু। দিনের বেলা জায়গাটি স্বাভাবিক লাগলেও সন্ধ্যার পর সেখানে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে আসতো। ঝিঝি পোকার ডাক বা ওই সন্ধ্যার পর বিভিন্ন রাতের বেলা যে পোকামাকড় যে কথা বলে বা গান বলে, ঝিঝি ঝিঝি করে, এমন অনেক পোকামাকড় আছে, এইগুলোও নিস্তব্ধ হয়ে যেত, থেমে যেত। গ্রামের অনেকেরই দাবি গভীর রাতে সেখানে অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ বলতেন কান্নার শব্দও নাকি শোনা যায়। তবে বেশিরভাগ মানুষ এসবকে গুজব বলে উড়িয়ে দিত। এখনকার যুগের মানুষ। আমাদের গ্রামের একজন মানুষ ছিলেন, নাম আমি আপাতত দিলাম গফুর, আব্দুল গফুর। তিনি ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। রাত বেরাতে একা চলাফেরা করতেন, তার কোনো ভয় ছিল না। এক বর্ষার রাতে তিনি পাশের উপজেলার হাট থেকে বাসায় ফিরছিলেন। তখন রাত প্রায় 12:30। চারিদিকে ঘন অন্ধকার, আকাশে মেঘ, মাঝে মাঝে আকাশ নাকি বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি যখন কবরস্থানের কাছাকাছি পৌঁছালেন, তখন হঠাৎ তার চোখে পড়ে কবরগুলোর মাঝখানে ক্ষীণ নীলচে একটি আলোক রশ্মির মতো জ্বলছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কেউ টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তিনি বুঝতে পারলেন ওই আলোটি মাটিতে নেই, আলোটি শূন্যে ভাসছে। তিনি সেই সময় ওখানে থেমে গেলেন। আগেই বলেছি যে আব্দুল গফুর সাহেবের কোনো ভয় নেই। ঠিক তখনই তার কানে ভেসে আসে একটি শিশুর কান্না, খুব ধীরে ধীরে, মা মা। গফুর চাচার শরীর একদম কেঁপে ওঠে সেই মা ডাকের আওয়াজ শুনে। চারিদিকে তাকালেন, কেউ নেই, কিন্তু কান্নার শব্দ থামছে না। বরং মনে হচ্ছিল শব্দটা আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছে। তিনি আর দাঁড়িয়ে না থেকে দ্রুত বাড়ি ফিরে আসেন। পরের দিন সকালে এই বিষয়টি গ্রামের মানুষকে জানালে অনেকেই বিশ্বাস করেনি, অস্বীকার করেছে। কিন্তু কয়েকদিনের মধ্যেই আরও একজন ব্যক্তি একই ধরনের ওই অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন, যেটা আব্দুল গফুর সাহেব বলেছিলেন। কেউ বলে রাতের বেলা আলো দেখেছে, আবার কেউ বা বলে সাদা কাপড় পরা কাউকে দেখেছে। পুরো গ্রামটা কি একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল এটা নিয়ে। আবার কেউ বলছিল কবরস্থানের ভিতর থেকে মানুষের হাঁটার শব্দ শুনেছে। ধীরে ধীরে পুরো গ্রামের ভয়ের পরিবেশ তৈরি হয়। এর কিছুদিন পর ঘটে আরও ভয়ঙ্কর একটি ঘটনা। গ্রামের এক কিশোর, তার নাম ছিল রতন, সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে এক রাতে কবরস্থানের পাশে যাবে বলে ঠিক করেছেন। সেদিন প্রায় 1টা বাজে রাত। রতন সেখানে একাই যায়। প্রথম দিকে সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ নাকি সে দেখতে পায় একটা ছোট্ট মেয়ে কবরগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে ছিল সাদা কাপড় আর চুলগুলো মুখের উপরে ঝুলছিল। রতন ভেবেছিল গ্রামের কোনো বাচ্চা হয়তো ভুল করে এখানে চলে এসেছে। সে ডাক দিল, এই এই, কে তুমি? কোনো উত্তর নেই। সে আর একটু কাছে গিয়ে
এগিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল, আর যখনই ওই মেয়েটি মাথা তোলা শেষ হলো, রতন দেখতেই তখনই চিৎকার দিয়ে দৌড় দেয়। পরের দিন সকালে তাকে জ্বরে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, ওর 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 বিভৎস চেহারা আপনারা বিশ্বাস করবেন না। এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি। ঘটনার পর থেকে সে দীর্ঘদিন অসুস্থ ছিল। এরপর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। রাতের বেলা অনেকেই দেখতে পেত কবরস্থানের উপর দিয়ে সাদা কুয়াশার মতো কিছু চলাফেরা করছে। কখনো আবার মনে হতো কেউ আস্তে আস্তে কথাও বলছে সেই কবরস্থান থেকে, ওইরকম শব্দ ভেসে আসছে। কেউ কাছে গেলে সব কিছু মিলে যেত। সব কিছু অদ্ভুত ঘটনা এই শীতকালের এক রাতেই ঘটেছিল। সবচেয়ে অদ্ভুত ঘটনা শীতকালের রাতে ঘটেছিল। আমাদের গ্রামের একজন ইমাম, ওই ইমাম সাহেব ফজরের আগে মসজিদে যাওয়ার জন্য বের হয়। পথে কবরস্থানের সামনে এসে তিনি দেখতে পান কয়েকটি গোল হয়ে আলো, সেই আলো ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। কিন্তু কাছে যেতেই বুঝতে পারেন সেখানে কোনো মানুষ নেই। আলোগুলো যেন নিজেরাই চলাফেরা করছে। তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। কয়েক মুহূর্তের মধ্যে সব আলো অদৃশ্য হয়ে যায়। পরের দিন তিনি ঘটনাটি গ্রামের মুরব্বীদের জানান। এবার আর কেউ বিষয়টি হালকাভাবে নেয়নি, যেহেতু ইমাম সাহেব বলেছেন। গ্রামের মানুষ এবার সিদ্ধান্ত নেয় একজন বড় আলেমকে ডেকে আনা হবে। পাশের জেলা থেকে একজন সম্মানিত হাফেজ ও আলেমকে ডেকে আনা হয়। তিনি 3 দিন গ্রামের অবস্থান করেন। প্রথম দিন কবরস্থান পরিষ্কার করার নির্দেশ দেয়। দ্বিতীয় দিন কোরআন খতম হয়। আর তৃতীয় দিন মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। কিন্তু সেই রাতেই ঘটে রহস্যময় একটি ঘটনা। রাত প্রায় তখন 3টা বাজে। কয়েকজন মানুষ দূর থেকে দেখতে পেয়েছেন কবরস্থানের মাঝখানে নীলচে আলো জ্বলে উঠেছে। তারপর সেই আলোটি ধীরে ধীরে বড় হতে থাকেন। মনে হচ্ছিল পুরো কবরস্থান আলোকিত হয়ে গেছে। হঠাৎ সব আলো একসঙ্গে নিভে যায়। ঠিক সেই মুহূর্তেই চারপাশে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। গাছের ডালপালা কাঁপতে থাকে। কয়েক সেকেন্ড পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পরের দিন সকালে আলেম সাহেব শুধু একটি কথা বলেছিলেন, এখানে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশ্চর্যের বিষয়, এরপর থেকে সত্যিই আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। না কোনো আলো দেখা গিয়েছে, না কোনো কান্নার শব্দ শোনা গেছে, না কেউ সাদা পোশাকের সেই মেয়েকে দেখেছে। আজও সেই বটগাছ কিন্তু আপন মনে দাঁড়িয়ে আছে। কবরস্থানটিও আছে। দিনের বেলা সেখানে মানুষ যাতায়াত করে, কিন্তু গ্রামের বয়স্ক লোকেরা এখনও রাত হলে ওই পথ এড়িয়ে চলেন, কারণ তাদের বিশ্বাস পৃথিবীর সকল রহস্য মানুষের জানার জন্য নয়। এই ছিল আমার জানা একটি রহস্যময় ঘটনা। ভালো লাগলে ভূত এফএমে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আমি একজন আপনার নিয়মিত শ্রোতা। খুবই ভালো লেগেছে ঘটনাটি আমার পার্সোনালি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আদাব দাদা, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমি জানি আপনি ভালোর দলে, তাই আর আলাদা করে জিজ্ঞেস করলাম না। দাদা, আমি দেবশ্রী, থাকি খিলগাঁও, এবং বলতে পারেন এখন বিবাহ সূত্রে আমাকে এখানেই থাকতে হয়। দাদা, আমি ভূত নাইট অনেক আগে থেকে শুনি। ছোটবেলা থেকেই ভূত নাইট শুনতে শুনতে আমি বড়ই হয়েছি, কিন্তু তারপরেও আমার যেন ঘোর কাটতে চায় না। একটা ঘটনা যেটা আমার বোনের সাথে ঘটেছে, আমি বলবো করেও বলা হচ্ছিল না, তাই আজকে ভালো আপনাকে লিখেই ফেলি। দাদা, ভালো লাগলে পড়ে শোনাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনি আমার ঘটনা পড়ে শুনিয়েছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। দাদা, ঘটনা ঘটে হচ্ছে আজ থেকে 4 থেকে 5 বছর আগে। তখন 2018 কি 2019 সাল। আমার দিদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে
একজনকে বিয়ে করেন। মূলত আমার দিদি যেই কলেজে পড়তো সেই কলেজেরই একটা ছেলেকে তিনি বিয়ে করেন এবং পরবর্তীতে বাড়ি থেকে না মেনে নেওয়ার কারণেই তারা অনেক দূরে গিয়ে ঘর করতে থাকেন। দাদা একটু বলে রাখা ভালো, আমার দিদির ডিভোর্স হয়ে গেছে গেল বছর এবং ঠিক তারপরে আমার দিদি যখন ফিরে এসেছেন তার মুখ থেকেই এই ঘটনাগুলো আমরা শুনতে পাই। ঘটনার সূত্রপাত ঘটে আসলে অনেক আগে থেকে। আমি একটু স্মরণ করে রাখতে চাই, আমার দিদির সাথে যে ছেলেটার বিয়ে হয় সে একটা মুসলমান ছেলে এবং সেই কারণেই আসলে আমার পরিবার থেকে এই বিয়েটা মেনে নিচ্ছিল না। আমার দিদির ভাষ্য মতেই এবার পুরো ঘটনা আপনাদেরকে বলছি। একদিন সকালবেলা আমার দিদিকে তার হাজব্যান্ড জানান যে তিনি একটা চাকরি পেয়েছেন এবং সেই চাকরির কারণে তাকে নাইট ডিউটিতে থাকতে হবে এবং চাকরিটা ছিল হাসপাতালের একটা চাকরি এবং বলেছিল যে একটা গার্ডের চাকরি একেবারে শুরুর সময় তিনি জোগাড় করতে পেরেছেন। বলে রাখা ভালো যে আমাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল, কিন্তু আপাতভাবে সেই দিকে দিদি এবং তার হাজব্যান্ড সেইভাবে করে খুব একটা নিজেদের সংসার চালাতে ব্যর্থ হওয়ার কারণেই শেষমেশ একটা নাইট গার্ডের চাকরি তিনি নিয়েছিলেন। সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল, ছোট একটা ঘর এবং তার সাথে তাদের নতুন সংসার। ঘটনা শুরু হয় ঠিক আমার জামাইবাবুর চাকরি পাওয়ার 3 থেকে 4 দিন পরে। একদিন রাতের বেলা দিদি বাসায় একা বসেছিল, তখন রেডি হয়ে যখন জামাইবাবু বের হচ্ছিলেন তখন দিদি যখন জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ, তখন কেন যেন মনে হচ্ছিল যে জামাইবাবু প্রচণ্ড রেগে আছে। দিদি ব্যাপারটাকে নিয়ে খুব একটা গুরুত্ব দিল না, ভাবলো যে হয়তোবা সারা রাত জেগে কাজ করতে হয় বলেই তিনি বেশ রেগে আছেন। এর পরের দিন সকালবেলা যখন দিদি জামাইবাবুকে বাসায় ঢুকতে বললেন তখন দেখলেন যে জামাইবাবুর শরীরে কেমন ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এটা দেখেই আমার দিদি বেশ ভয় পেয়ে গেলেন যে পাছে আমার জামাইবাবুর কোনো ক্ষতি হলো না কিনা, কিন্তু তিনি বললেন যে তিনি সম্পূর্ণ ঠিক আছেন। এর পরের 2 দিন কেটে যাওয়ার পর একদিনের ঘটনা, আমার দিদি জামা কাপড় ধুতে গিয়ে তিনি আবিষ্কার করলেন যে আমার যে ডিউটির পোশাক আমার জামাইবাবু, সেই ডিউটির পোশাকের থেকে পানিতে রক্ত মিশে যাচ্ছে, মানে রক্তাক্ত হয়ে যাচ্ছে। বিষয়টা দেখে আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে আমার জামাইবাবুকে জিজ্ঞেসই করে বসে, আসলে তুমি কোথায় যাও, কি করো, তোমার শরীর থেকে বা তোমার জামা কাপড় থেকে এত রক্ত বের হয় কেন? ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে পারতো। ঘটনাটা আসলে তখন আর রক্তের বিষয়ে থেমে থাকলো না। একদিন রাতের বেলা আমার দিদি ঘুমিয়ে আছে, তখন তিনি দেখতে পেলেন যে রান্নাঘরের ঠিক পাশ থেকে একটা বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটাকে একটা হ্যালুসিনেশন মনে করলেও পরবর্তীতে আমার দিদি যখন লাইট জ্বালালেন তখন দেখলেন যে তখনও ঠায় সেই মূর্তিটি দাঁড়িয়ে আছে এবং তার পুরো শরীর জুড়ে মনে হচ্ছে কেউ কেটে ফেলেছে, মনে হচ্ছে যে কেউ কেটে সেলাই করে দিয়েছে। তখন আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে যান। ভয় পেয়ে তিনি একটা চিৎকার করেন। বস্তি ঘর হওয়ার কারণে চারপাশ থেকে আরও 2-4 জন তখন সেখানে দৌড়ে আসেন। দরজায় ধাক্কা দেওয়ার পরে দিদি দরজা খুলে দেন এবং সেখানে তিনি সেন্সলেস হয়ে যান। এরপরে দিদির যখন সেন্স ফেলে তিনি সবকিছু খুলে বলেন এবং সবাই বলেন এটা তোমার মনের ভুল, বরঞ্চ একা রাতে থাকার কারণেই এমনটা বেশি হচ্ছে, তুমি সর্বোচ্চ একটা কাজ করতে পারো, ঘরের সমস্ত আলো জ্বালিয়ে তারপরে ঘুমোতে পারো। ঘটনার এখানেও শেষ হলে পারত। এরপরে একদিন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দিদি খেয়াল করলেন যে তার খাটের ওপর একটা মহিলা শুয়ে আছে এবং সেই মহিলার শরীরও ঠিক এবড়ো থেবড়োভাবে কাটা। একটু অনেক দাদা বলে রাখি যে এই রকম ঘটনা ঘটার কোনোই কারণ নেই, আর আমার দিদির সাথে এরকম ঘটনা কখনো আগে ঘটতো না। তখন আমার দিদি তখন একটা চিৎকার করেন এবং সেখানেও তিনি সেন্সলেস হন। পরবর্তীতে আবারও তার সেন্স ফেরানো হয় এবং তখন আমার জামাইবাবু সেখানে উপস্থিত ছিলেন। পরে আমার জামাইবাবু তার থেকে তার আগের দিনের ঘটনা এবং সেই দিনকার ঘটনা শোনার পরে তিনি প্রায় তাজ্জব বলে যান। তিনি কিছুক্ষণ থ মেরে একটা পাশে বসে থাকেন। আমার দিদি কিছুটা সুস্থ হওয়ার পরে যখন তাকে জিজ্ঞেস করলো তুমি এরকম থ মেরে বসে আছো কেন, তখন জামাইবাবু কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যান। আমার দিদির কাছে পুরো বিষয়টা বেশ রহস্যজনক মনে হচ্ছিল। একটু বলে রাখা ভালো যে হাসপাতালে আমার জামাইবাবু চাকরি পেয়েছিলেন, সেই একই হাসপাতালে চাকরি করত, এলাকার আরও 2-1 জন সেখানেই থাকতো। তাই আমার দিদি একদিন দুপুরবেলা তাদের সঙ্গে দেখা করলেন এবং বললেন
যে ঠিক আমার হাজবেন্ড চাকরি পাওয়ার পরে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আপনারা কি বলবেন যে সেখানে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে সে পড়েছে কিনা? এই কথা শোনার পরে সেই লোক বলল যে আমরা খোঁজ খবর নিয়ে জানাতে পারবো, তার আগে তো আমরা জানাতে পারবো না। 2 দিন পরে আরও একদিন একটা ঘটনা ঘটে বসে। সন্ধ্যের সময় ঠিক ঘরের মধ্যে আরতি দেওয়ার পরে আমার দিদি কিছুক্ষণ তাকিয়েছিলেন জানালা দিয়ে বাইরে। হুট করে মনে হচ্ছিল যে আমার জামাইবাবু ঘরের ভেতরে ঢুকছেন। তিনি দৌড়ে গিয়ে দরজা খুললেন। দরজা খুলে দেখতে পেলেন একটা কাক ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোনো দিকেই যাচ্ছে না। মূলত কাক মানুষের অস্তিত্ব পেলে উড়ে যায় বা ভয় পেয়ে চলে যায়, কিন্তু সেই কাকটা ঠায় দাঁড়িয়েছিল। আমি এখনো বলছি, আমার দিদি আমাকে নিজে বলেছেন, স্পষ্টত তিনি দেখলেন কাকটা হেঁটে হেঁটে ঘরের ভেতরে ঢুকতে চাচ্ছে। দিদি পাশ কেটে যাওয়ার পরে কাকটা হেঁটে হেঁটে ঘরের ভেতরে ঢুকলো। এরপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে রান্নাঘরের দিকে গিয়ে এক প্রকারের অদৃশ্য হয়ে গেল। ঘটনার এখানেও শেষ হলে পারতো। আমার দিদি এটা দেখার পরে যখন আবারও দরজার কাছে আসলেন, তখন তিনি দেখতে পেলেন দরজার পাশে একটা লাশ শোয়ানো। অনেক ভাই, বিছানার চাদর দিয়ে মুড়িয়ে যদি কাউকে রেখে দেওয়া হয় একটা মানুষের অবয়ব, ঠিক তেমন। আমার দিদি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন এবং ওই মুহূর্তেই ওই যার কাছে তিনি খোঁজ খবর লাগাতে বলেছিলেন তার সঙ্গে আমার দিদির দেখা হয়ে যায় এবং তিনি যে তথ্য দেন সেই তথ্য শোনার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। তিনি শুনলেন আমার জামাইবাবু ডোমের চাকরি নিয়েছেন এবং তিনি প্রতিদিন রাতের বেলা লাশ কাটাকাটি করেন। আমার দিদি এমনিতেই প্রচণ্ড ভয় বা ভীতু প্রকৃতির মানুষ। তিনি এটা শুনে কোনোভাবেই বিশ্বাস করতে চাইলেন না। পরবর্তীতে সেই লোক আমার দিদিকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে সে হাসপাতালে পৌঁছানোর পর আমার দিদি দেখতে পেলেন ঠিক ডোম ঘরের বাইরে, দরজার বাইরে যে লাশটাকে পড়ে থাকতে দেখা গেছে তেমনই একটা লাশ ভ্যানের ওপরে শোয়ানো। সে একই চাদর মোড়ানো, একইভাবে রাখা। অনেক ভাই, ঘটনার শেষ এখানে ঘটলে পারতো। তার মানেই হচ্ছে এতদিন পর্যন্ত আমার দিদি যা দেখতেন তারা আর কেউ ছিলেন না। আমার জামাইবাবু যে সমস্ত লাশদেরকে কাটাছেঁড়া করত, সেই সমস্ত লাশের প্রেতাত্মাদেরকেই আমার দিদি ঘরের মধ্যে ঘুরে বেড়াতে দেখতেন। কিন্তু এটা তো একেবারে অসম্ভব বিষয়, কারণ আমার দিদি জানতেনই না যে আমার জামাইবাবু কি কাজ করেন। আমার তখন মনে হয়েছিল যে আমার জামাইবাবু এটা বুঝতে পেরেছিলেন, যদিও জামাইবাবু কখনোই সেটা স্বীকার করেননি। এরপরে আমার জামাইবাবুর সঙ্গে আমার দিদির প্রচণ্ড কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে আমার জামাইবাবু কথা দেন যে তিনি এই চাকরি ছেড়ে দেবেন, তবে মাসটা শেষ হতে না দিলে তিনি তার বেতন পাবেন না এবং এতে করে তিনি বাড়ি চালাতে পারবেন না, এই ব্যাপারেও তিনি বলেন। তখন আমার দিদি এক প্রকারের বাধ্য হয়ে বিষয়গুলো মেনে নেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন উদ্ভট ঘটনা ঘটতে শুরু করে দেয় আমাদের দিদির ঘরের মধ্যে। যেমন রাতের বেলা ঠিক রান্নাঘর থেকে মনে হচ্ছিল কেউ চিৎকার চেঁচামেচি করছে, মনে হচ্ছে কেউ কাউকে কাটছে এবং সে চিৎকার চেঁচামেচি করছে। একবার ঠিক বাথরুমে গোসল করার সময় আমার দিদি শুনতে পান যে কোনো একটা কিশোরী মেয়ে বলছে যে আমাকে ছেড়ে দিতে বল, আমাকে দিয়ে আস, আমাকে পুড়িয়ে দিস নে। আমি তখন আসলে প্রচণ্ড ভয় পাই দিদির থেকে সব ঘটনা শুনে। আমি জানি না দিদি তখন কিভাবে এই সব কিছু আসলে মেনে নেয়। যাই হোক, দেখতে দেখতে মাস পার হয়ে যায় এবং আমার জামাইবাবু সেই চাকরি ছেড়েও দেন। কিন্তু কেন যেন আমার জামাইবাবুর ভিতর একটা উদ্ভট অবাক করার পরিবর্তন চলে আসে। আমার জামাইবাবু কখনো কোনো মাদক দ্রব্য গ্রহণ করতেন না, কিন্তু এরপর থেকে তিনি ভয়ানক মাদকাসক্ত হয়ে যান এবং বলা যায় জীবনের বেশ কিছুটা অংশ জুড়েই তার ছিল নির্বাক অবস্থা। তিনি সারাদিন মাদক সেবন করতেন এবং সেখান থেকেই তার আস্তে আস্তে শরীর, অর্থনৈতিক অবস্থা ভাঙতে শুরু করে। শেষমেশ গেল বছর আমার দিদির সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। তবে একটু বলে রাখা ভালো যে এখন আমার দিদি আবারও আমাদের কাছে ফিরে এসেছেন, তিনি আমাদের সঙ্গেই থাকেন। তবে এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ মেলাতে পারেনি। আমার দিদি থেকে একটা ঘটনা শুনেছিলাম, সেটা হচ্ছে আমার জামাইবাবুর সঙ্গেও এরকম বেশ কিছু উদ্ভট ঘটনা ঘটতো। একদিন নাকি তিনি রাতের বেলা প্রচণ্ড পরিমাণে কান্না করছিলেন ফ্লোরে বসে বসে
এবং তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কান্না করছেন কেন। তখন তিনি বলছিলেন যে তিনি নিজের হাতে অনেক লাশ কেটে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তার জন্য তার অপরাধ বোধ হয়। এখনও নাকি তাকে স্বপ্নে বিভিন্ন লাশ এসে তার কাছে তাকে অপরাধ বোধ জাগ্রত করে দিয়ে যায়। তার প্রচণ্ড পরিমাণে বিষয়গুলো নিয়ে খারাপ লাগা কাজ করে। যাই হোক, সে 1 মাসের একটা চাকরি তাদের জীবনে, আমার এবং আমার দিদির জীবনে অনেক বড় পরিবর্তন ফেলে যায়। মূলত বলতে পারেন এরপর থেকেই আসলে এই সম্পর্কের মধ্যে একটা ছেদ দেখা শুরু করা যায়। অনেক দাদা, যদি ভালো লাগে ঘটনা পড়ে শোনাবেন। আমার দিদি, আমি চেষ্টা করব দিদিকে নিয়ে অবশ্যই আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা যদি শেয়ার করা যায়। আমার জামাইবাবু এখনও বেঁচে আছেন, তবে বলতে পারছি না যে তিনি কতদিন বেঁচে থাকবেন, কারণ অতিরিক্ত মাদক সেবনের কারণে এখন তার অবস্থা বেশ শোচনীয়। দাদা ভালো থাকবেন। আদাব আপনাকে। ভূত নাইট দীর্ঘজীবী হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আমার দিদির জন্য দোয়া করবেন এবং পারলে যারা প্রতিদিন অপঘাতে মারা যাচ্ছে তাদের আত্মার জন্য দোয়া করবেন, কারণ তাদের আত্মারাও প্রেতাত্মা হয়ে কোথাও না কোথাও কষ্ট পেতে থাকে। অন্তত আমি এই ঘটনা শোনার পরে আমার কাছে তাই মনে হয়েছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানভীর আহমেদ ফ্রম নিউপোর্ট নিউজ ভার্জিনিয়া। তো বাবু ভাই, প্রথমত আপনাকে শুভেচ্ছা জানাই আপনার সেঞ্চুরি এপিসোড পুরো করার জন্য, এবং অদ্ভুতরে আরও সাফল্য পাক এবং দীর্ঘদিন চলুক সেটাই আল্লাহর কাছে কামনা করছি। তো এবার সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার আজকের ঘটনাটা আমার নানুর মুখে শোনা, এবং সেটা পুরান ঢাকার একটা ঘটনা। আজ থেকে আনুমানিক 40 বছর আগে ঘটা এই ইনসিডেন্ট। তো নানুর মুখে ঘটনার বিবরণী অনুযায়ী আজ থেকে বিগত 40 বছর পূর্বে নানুদের বাসায় ওনারা একজন স্থায়ী কাজের মেয়ে হায়ার করে। তো কাজের মেয়েটা খুবই ইয়াং ছিল, হয়তো 12-13 বছরের। তার ওই সময় 40 বছর আগে যারা নিম্নবিত্ত পরিবারে ছিল তাদের নারীরা এবং সন্তানরা তারা বিভিন্ন বাসায় কাজকর্ম করেই তাদের দৈনিক জীবিকা সম্প্রসারণ করতো আর কি। এমনই একজন 12-13 বছরের মেয়ে, নামটা ছদ্ম আমি বলি সোনিয়া। তো সোনিয়াকে আমার নানুরা হায়ার করে, এবং সে যেহেতু ইয়াং, সে একেবারে 24 আওয়ার বাসায় থাকবে, এবং বাসার দৈনিক যে কাজকর্ম আছে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ক্লিন করা, তো এগুলাই তার সারাদিনের কর্ম ছিল। রান্নাতে অ্যাসিস্ট করা, এগুলো আর কি। তো আমার নানুর বাসার বর্ণনাটা কিছুটা দিয়ে নেই। আমার নানুর বাসা পুরান ঢাকার জজ কোর্টের একটা এরিয়াতে অবস্থিত, আর সেই স্বাধীনের পূর্বের দালান বাড়ি আর কি। তো তাই খুবই পুরনো একটা প্রাচীর আর কি, খুবই ওয়াল টাল থেকে নিয়ে খুবই একটা 3 তলার একটা স্ট্রাকচার ছিল। তো খুবই পুরনো ভাবে গড়া একটা বিল্ডিং। তো 3 তলার একেবারে নিচের তলা আর কি পুরোটাই আমার নানা ভাই ভাড়াতে দিয়ে রেখেছিলেন, এবং 2য় তলায় আমার নানুরা বাস করত, এবং একেবারে 3য় তলায় আমার বড় মামার রুম ছিল আর কি। এবং বড় মামার রুমের সংলগ্ন একটা 3য় তলায় ছোট গলি আছে, এবং তারপরে আর কি 3য় তলার ছাদ আর কি, বা বারান্দাও বলা চলে বা ছাদও বলা চলে, আমরা আর কি ছাদই বলতাম আর কি। তো একদিনের ঘটনা, আমার নানু সোনিয়াকে ডেকে বলল, তুমি এক কাজ করো, পুরো ঘরটা একটু
পরিষ্কার করো এবং ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন ধুয়ে মুছে আর কি একটু ক্লিন করো, এবং তৃতীয় তালাটা তুমি একটু পরিষ্কার করে আসো। তো সকালে নাস্তা টাস্তা রেডি করার পরে পরবর্তী কাজটা হচ্ছে ঘর বাড়ি ক্লিন করা। তো সেখানে যখন সোনিয়া যুক্ত হলো, দ্বিতীয় তলাও ভালো মতোই ক্লিন করে, তো তৃতীয় তলায় যখন গেল, তারপর থেকে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুরের আগে আর কি, অলমোস্ট হয়তো 10টা-11টা বাজে ও ক্লিনিং শুরু করে। তো সেখান থেকে অলমোস্ট বিকাল ঘনায় আসলো, বিকাল সন্ধ্যার কাছাকাছি, ওর কোনো আর খোঁজ মিলছে না। তো পুরান ঢাকার একটা বৈশিষ্ট্য হলো, যারা একটু মুরব্বি লেভেলের আছে, তো তারা তো অবশ্যই যখন সকালে নাস্তা টাস্তা করার পরে একটু হয়তো না মানে সকল বসে একটু কথাবার্তা আড্ডা টাড্ডা দেওয়ার পরে তারপরে একটু দুপুরের পর থেকে একটু আবার ন্যাপ করবে, তো বা রিল্যাক্স করবে, একটু রেস্ট নেবে। তো সেই ক্ষেত্রে নানু এত একটা খেয়ালও করেনি যে মেয়েটার সারাদিন কোথায় আছে বা কিছু, যেহেতু ওকে বলা হয়েছে যে তুমি একটু ক্লিন করো, তো নানু মনে করছে হয়তো ও ক্লিনিং কাজেই ব্যস্ত। তো বিকালে যখন আমার বড় মামা বাসায় আসে, তো উনি কাজে বাইরে ছিল, তো বাসায় আসার পরে যখন তৃতীয় তলায় উনি যায়, তো তখন দেখে যে ওনার রুম থেকে ছাদে যাওয়ার যে একটা রাস্তা আছে, সেই সংলগ্ন রাস্তাতে সোনিয়া আর কি বেহুশ হয়ে আর কি সেন্সলেস হয়ে শুয়ে আছে। বড় মামা ওকে দেখে কিছুক্ষণ ওকে ডাকার চেষ্টা করে, হয়তো বড় মামা প্রথমে মনে করলো হয়তো যেহেতু ইয়াং মেয়ে হয়তো ঘুমিয়ে পড়ছে বা কিছু ক্লান্তি হওয়ার পরে, কিন্তু যতই ডাকাডাকি করছে কেন ওর কোনো সারা শব্দ হচ্ছিল না। তো তখন বুঝলো যে হয়তো সেন্স নাই। তো তখন নিচে অনেক ডাকাডাকি শুরু হয়, ডাকাডাকি করে অনেক মানুষজন এসে ওকে নিয়ে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার পরে আর কি সকলে মাথায় পানি টানি দিয়ে আর কি ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো অদ্ভুত বিষয় এটাই বাবু ভাই, যে যখন সোনিয়ার জ্ঞান ফেরার পরে ও প্রথমত কাউকেই চিনছিল না এবং খুবই ভায়োলেন্ট বিহেভিয়ার শুরু করে। এর মধ্যে আমার আম্মুও তখন টিনেজারই ছিল। তো আমার আম্মু ওকে সোনিয়াকে ওর নাম জিজ্ঞেস করে, এর নাম ও উল্লেখ করে বলে যে আমি সেই দেবী, কিন্তু খুবই স্ল্যাং ভাষায় কথাটা বলে, এবং আম্মুকে চ্যালেঞ্জও করা শুরু করে যে হ্যাঁ আমি ওই বেবি, তো কেন, তোর কি কিছু করার আছে, পারলে করে দেখায়, এমন একটা মানে ভাষায় সে কথা বলা শুরু করে। তো আমার নানু জিনিসটা বুঝতে পারে যে ওর বিহেভিয়ারটা যেহেতু নর্মাল না, তো ওকে কিছুটা ঠান্ডা করার জন্য আগে আমরা ইসলাম ধর্মে যেমন একটা আছে যে মানুষ যদি আমরা আবে জামজামের পানি আমরা খাই বা নিজের মাথায় দিই বা এরকম একটা ইসলাম ধর্মী আছে যে তো আমাদের মনের ভিতরে শান্তি বা আধ্যাত্মিক কোনো কিছুর আমাদের থেকে দূরে থাকবে, এমন একটা সকল মুসলমানদেরই বিলিফ। তো এসব দেখে আমার নানু আমার আম্মুকে একটু কাছে ডেকে ওনাকে বলে যে তুমি এক কাজ করো, ওকে একটু পানি খেতে দাও। আম্মু পানির সাথে একটু আবে জমজমের পানি মিলিয়ে নিয়ে আসে এবং মেয়েটিকে খেতে দেয়। আশ্চর্য বিষয় হচ্ছে মেয়েটা যখন পানিটা হাতে নেয় এবং এক চুমুক দেয় এবং মানে আরো মানে বিকট শব্দে চেঁচিয়ে উঠে এবং বলতে থাকে যে এই কি দিদি আমাকে, এটা ভিতরে গরম, আমি খেতে পারছি না, মানে অনেক চেঁচায় উঠে এবং বলে এটাতে গন্ধ আসে, গন্ধযুক্ত পানি কেন দিলি, আরো যেমন অকথ্য ভাষায় আম্মুকেও গালাগালি করা শুরু করে দেয়।
আর তখনই চেহারাটা মেয়েটার পরিবর্তন কিছুটা হওয়া শুরু করে, যেমন একটা হিংস্র প্রাণীর মতো চেহারাটা দেখা যাচ্ছে। চোখ চোখ দুটো একেবারে রক্তাক্ত লাল লাল ধরনের, লাল জমাট বাঁধা চোখ, এবং চেহারাটাও কেমন একটা মানে কিছু কালো কালো, মানে একটু হিংস্র টাইপ দেখা যাচ্ছে আর কি। তো এইসবের ভিড়ে আবার আমার নানা ভাই একেবারে বাসা থেকে দৌড় দিয়ে যায় এবং একটা পাশের মসজিদের এক মাওলানা সাহেবকে নিয়ে আসে বাসায় এই কথাটা বলে। তো মাওলানা সাহেব এসে ওর পরিস্থিতিটা দেখেই বুঝে যায় ওর ওর ওপর একটা কোনো একটা কালো ছায়া বা কালো জিন যেটাই বলা হোক, তো সেই জিনিসটা আর কি ওকে পজেস্ট করে। তো মাওলানা সাহেব আমার নানাকে এবং নানুকে দুজনকে এবং ঘরের বাকি সদস্যকে বলে যে আপনারা চিন্তা করবেন না, এটা আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সারায় তুলতে পারবো, কিন্তু আপনারা ওকে একেবারে খুব শক্ত করে ওকে ধরতে হবে, কারণ ও যেভাবে ভায়োলেন্ট বিহেভিয়ার করছে এটা আরো বাড়বে যখন আমি দোয়া পড়া শুরু করব। তো অলমোস্ট ইমিডিয়েটলি মাওলানা সাহেব দোয়া পড়া শুরু করে। আগরবাতি, মোমবাতি, বিভিন্ন কিছু বাসায় জ্বালানো হয় এবং আল্লাহর সূরা যেগুলা আছে জিন তিন বিভিন্ন পজেশন দূর করার জন্য, সেগুলো আর কি মাওলানা সাহেব পড়া শুরু করে। এবং যখনই মানে সূরাটা পড়া হচ্ছে, ওর চেহারাও একেবারে বিকৃতি হচ্ছে এবং একেবারে ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। এখানে আমার মামারা ওকে হাত ধরে রাখছে এবং আমার নানা ধরে রাখছে, মানে একেবারে 4-5 জন একেবারে শক্ত করে ওকে সোনিয়াকে ধরে রাখছে যে ও যেন ওর নিজেকে বা অন্য কাউকে ক্ষতি না করতে পারে, এবং যেভাবেই হোক এই পজিশন থেকে যেন ওকে মুক্ত করা যায়। তো এক ধরনের এটা এক্সারসাইজাম। তো সেখান এক পর্যায়ে গিয়ে আর কি ওর ভিতরে যে প্রসেসড এন্টিটিটা ছিল সেটা হার প্রকাশ করে এবং রাজি হয় তো তাকে ছেড়ে যাওয়ার জন্য, দুনিয়াকে ছেড়ে যাওয়ার জন্য। এবং মাওলানা সাহেব শর্ত দেয় যে কাজ করো, তুমি ওর বডিটা যে তুমি ছেড়ে চলে যাবা, তো সেটা একটা প্রমাণ স্বরূপ তোমার যেতে হবে। তো প্রমাণ স্বরূপে মাওলানা সাহেব বলে যে দেখো আমাদের দিল্লিতে যে সমস্ত পুরানা জুতা আছে সেটা তোমার নিয়ে এখান থেকে বের হতে হবে। তো সেটা মাওলানা সাহেবের কথায় এই এন্টিটিটা রাজি হয় এবং সাথে সাথে তার হাত পাও ছেড়ে দেওয়া হয় এবং ও করে কি তার দাঁত দিয়ে মুখ দিয়ে আর কি সেই জুতাটা তুলে এবং দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে সে একেবারে ছুটে দৌড় দেয় আমাদের মেন গেটের দিকে। তো সিঁড়ি বেয়ে আর কি একতলাতে মেন গেট। তো একতলাতে গিয়ে মেন গেট পর্যন্ত যখন চলে যায়, একেবারে মেন গেট থেকে বেরও হয় না, মানে ঠিক দেলিটার পাশে ও আবারও সেন্সলেস হয়ে পড়ে যায় এবং ওই জুতামুখী নিয়ে আর কি সেন্সলেস হয়ে পড়ে যায় একদম। আর এটাই হচ্ছে আর কি মাওলানার সাহেবের বর্ণনা অনুসারে এভাবেই আর কি তার শরীর ছেড়ে যাওয়ার ছিল আর কি, ডাইরেকশন ছিল। তো যাক, সাথে সাথে আবার আমার নানা এবং মামারা সবাই মেয়েটাকে ধরাধরি করে উপরে নিয়ে আসে 2য় তলায়, এবং তারও ঘন্টাখানিক পরে ওর জ্ঞান ফিরে। এবং জ্ঞান ফেরার পরে ও একেবারে স্বাভাবিক, ও সকলকেই চিনতে পারছে, স্বাভাবিক কথা। ওর কিন্তু শরীরে এক ধরনের যে টায়ার্ডনেস, যে ওর শরীরে সমস্ত এনার্জি নাই, সেই জিনিসটা ওর বিহেভিয়ারে বা দেখেই প্রকাশ পাচ্ছিল বলে। তো কিন্তু এত কিছু যে হলো, ভায়োলেন্ট ছিল, ও পজেসড ছিল, ওর কিছুই মনে নাই, ও কিছুই স্মরণ করতে পারছে না।
তো ওকে আমার আম্মু এবং নানু জিজ্ঞেস করে যে শোনে, তোমাকে তো আমরা সেই সকালে পাঠালাম, তো কি হয়েছিল, যে ঘটনাটা কি ছিল? তো 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 বললো যে আমি তো জানি না, আমার হঠাৎ করে এখন হুশ হুশ আসছে, মানে সেন্স আসছে। আম, তো কিন্তু উপরে ও আর কি বড় মামাকে মামাই ডাকতো। তো বলে যে মামার রুমের পাশে একটা ছোট মেয়ে থাকে, ওই মেয়েটা কোথায়? তো সবাই একেবারে মানে হতভাগ হয়ে যায়, ইয়ে হয়ে যায়, হতভঙ্গ হয়ে যায় যে আহ, এখানে এই বাসায় তো কোনো ছোট মেয়ে থাকে না। হ্যাঁ, একটা ছোট মেয়ে থাকে, বলে যে এই বড় মামার মানে তিন তলার যে রুমে ছাদে যাওয়ার যে জায়গাটা, গলিটা ছিল, সেই গলির পাশে একটা আর কি যদি ডিসক্রিপশন দেওয়া যায়, একটা গোডাউনের মতো ছিল, একটা স্ট্রাকচার বানানো, সেখানে আর কি নানান জিনিসপত্র রাখা হতো। সেই গোডাউনের ভেতরে বলে তাদের অবস্থান, ওই মেয়েটা ওখানেই বলে থাকে। কিন্তু অস্বাভাবিক বিষয় এটাই যে মেয়েটার চোখের জায়গাতে কোনো দুইটা চোখ নাই, শুধু একমাত্র কপালে একটা চোখ। তো সোনিয়া বলল যে আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমার পেছন থেকে একটা আর কি টাগিং হলো, মানে আমাকে কেউ ট্যাপিং করে ডাকছিল। তো যখন আমি পিছনে ঘুরি, তো তখন একটা ছোট মেয়েকে দেখলাম, যে মেয়েটা আমাকে বলল যে তুই আমার বাসার সামনে কি করস? তো বাসার সামনে যেহেতু আসছোস, আমি মজার মজার রুটি রান্না করলাম, তুই রুটি খাবি? তো সোনিয়া কিছু বলার আগেই ও এক টুকরা ওর হাতে এক ধরনের লাল রঙের রুটি সোনিয়ার মুখের ভিতরে কি জোরপূর্বক ঢুকিয়ে দিল আর কি। ওই তখন থেকেই আর কি আর সোনিয়ার কোনো সেন্স নেই, ও সেন্সলেস হয়ে গেছে। এবং মাওলানা সাহেবের এক্সোরসিজমের পরে ওর বক্তব্য অনুসারে যে তখন তারপরে ওর সেন্স আসছে। কিন্তু এর ফাঁকে যে যত কিছু ঘটনা ছিল, যে প্রায় 3-4 ঘন্টা সেন্সলেস হয়ে উপরে পড়েছিল তিনতলায়, এবং নিচে এত এত একটা প্রসেসড এপিসোড ঘটলো, তার কিছুই স্মরণ নাই। তো ইউজুয়ালি আমরা গ্রন্থটন্ত্রতেও দেখি যে জিন বা বিভিন্ন ধরনের এরকম একটা আত্মা বলেন বা এন্টিটি বলেন, যেটা বিভিন্ন ধরনের রূপ নিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করে, মাঝে মাঝে শোনা যেত। তো নানুর এই ঘটনাটা যখন আমাদের ছোটবেলায় আমাদের বলা হলো, তো আমরা খুবই অনেক ভয়ে থাকতাম, এবং মামার ঘরে অলমোস্ট আমাদের যাওয়াই হতো না। তিনতলাতে আমরা যেতেই ভয় পাইতাম। শুধু আমরা ছোট ছিলাম সে তাই না, আমার আম্মু থেকে নিয়ে আরো মাঝে মামারা সবাই বড়রাও আর কি তিনতলায় ছাদে যেতে একটু ভয়ই পেত। এমনকি বড় মামাও একেবারে, যে উনিতে তিনতলায় থাকতো, উনিও খুব মানে একদম হাতে টর্চ লাইট উপরে নিয়ে একবারে তার রুমে সে থাকতো। তো অন্ধকার হলেই একেবারে তা দ্রুত দোতলায় নানুদের বাসায় সবসময় নেমে আসতো। আর কি কেউ একেবারে বিনা কোনো বাতিতে, আগে তো লোডশেডিং ছিল, উপরে খুব কমই যাওয়া হতো। তো এই কাহিনীটা যখন আমরা জানলাম, আমি যখন জন্ম হওয়ার পরে এগুলো আমরা শুনলাম, তো মানে খুবই আতঙ্কে এবং ভয়ে নানুদের বাসায় আমরা যেতাম বা থাকতাম। তো এই হচ্ছে আমার কাহিনী। যদি ভালো লাগে জানাবেন ইনশাল্লাহ। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর কোভিড রেগুলেশন ইনশাল্লাহ মেনে চলবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনা শুনলেন। আজ দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে আমি কিন্তু আবারও ফিরে এসেছি লং ভূত এফএম চ্যানেলের মধ্যে। আপনারা অনেকেই এই চ্যানেলটাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেকের স্মৃতির সাথে জড়িয়ে আছে আমাদের এই চ্যানেল, অনেকের ভালোবাসা, অনেকের ইমোশন, আসলে সবকিছু মিলিয়ে আমরা যে আবার আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এটা আসলেই আমার কাছেও অবিশ্বাস্য লাগছে।
অনেক কষ্ট জটিলতা পার করে আজকে আমি আবারও এই লং ভূত এফএমে কথা বলছি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য, কথা বলছি আপনাদের কথা ভেবে। আমরা প্রতিনিয়ত আপনাদের একটা সময় এই চ্যানেলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ঘটনা উপহার দিতাম, কিন্তু থার্ড পার্টি কিছু অসাধু মানুষের জন্য আমাদের এই চলতি রজনীর ভিতরে বাধা পড়ে গিয়েছিল। যাই হোক, আমরা আবারও এই চ্যানেলের মধ্যে ফিরে এসেছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য, আপনাদের থেকে আপনাদের পাঠানো ভয়ানক সকল ঘটনাগুলো, রহস্যময় ঘটনাগুলো আবারও নেওয়া হবে, আবারও এই চ্যানেল সক্রিয় হবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে। আপনারা যারা যারা এই লং ভূত এফএমে অনেক দিন ধরে ঘটনা শুনেছেন, অনেক দিন ধরে এই চ্যানেলের সঙ্গে আছেন, তারা একটু কমেন্ট করে যাবেন, খুবই ভালো লাগবে। আসলে অনেক দিন ধরে তাদের কমেন্ট দেখি না, যারা এই চ্যানেলের রেগুলার লিসেনার্স ছিল। সবচেয়ে বড় কথা, আমি যতদিন আছি এই চ্যানেলের অডিয়েন্স গুলোকে আমি অপ্রিয় ভালোবেসে যাব, যেটা আসলে আমার একটা সময়ে তারা আমাকে এত ভালোবাসছে, তারা আমাকে এত সাপোর্ট দিয়েছে, এত সুন্দর সুন্দর ঘটনা উপহার দিয়েছে, যা আমি কখনো ভুলে যাওয়ার মতো না। যাই হোক, আপনারা যারা পুরাতন এবং লং ভূত এফএমকে চেনেন, সাবস্ক্রাইব করা আছে অনেক আগে থেকে আমাদের সাথে, তারা অবশ্যই কমেন্ট করবেন আর আজকের অনুভূতিটা শেয়ার করবেন যে আমরা আবারও দীর্ঘ 3 মাস পর এই চ্যানেলের মাধ্যমে আবারও ঘটনা প্রকাশ করতে পারছি। কেমন লাগছে আপনাদের তা কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।